দেখ পিরিয়ডিসিটি বা মৌলের সমূহের যে শ্রেণীভাগের যে ধর্মগুলি মানে পর্যাবৃত্তির ধর্ম, অর্থাৎ এই যে আমাদের অ্যাটমগুলো আছে বা আমাদের মানে মেনলি যে পরমাণুগুলো অণুগুলো রয়েছে এগুলো আসলে পরমাণু। এই অ্যাটমিক পরমাণুগুলোর যে একটা নিজস্ব ওজন, ভার বা তাদের সাইজ, তাদের অক্সাইড গঠন করার ক্ষমতা, হাইড্রাইড গঠন করার ক্ষমতা, তাদের ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন ছাড়ার প্রবণতা, ইলেকট্রোনেগেটিভিটি, এই যাবতীয় ধাতব ধর্ম, অধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, এই সমস্তগুলোকে একটা পর্যায়কে, একটা পর্যায়ক্রমিক ও গ্রুপ ক্রমিক যাই বলিস, এটা সাজানো হয়েছে। সাজিয়ে একটা একটা টেবিলের মধ্যে আনা একটা পিরিয়ডিক টেবিল। এটা আমাদের মেন কথা। তার মধ্যে প্রথম কি করা হলো, পিরিয়ডিক টেবিলের অনেকগুলো ধর্ম আছে। প্রথম হচ্ছে ডুবেরিনারের ত্রয়ী সূত্র, তারপর টেলেরুকার কুণ্ডলীর সূত্র, নিউল্যান্ডসের অষ্টক সূত্র, অ্যাট লাস্ট মেন্ডেলিফের পর্যায় সূত্র, এবং আমাদের মডার্ন যে আমাদের যে পিরিয়ডিক টেবিল সেটার উৎপন্ন। মেন্ডেলিফের পর্যায় সূত্র থেকে আরও একটু বেটার আমাদের তৈরি হলো আমাদের যে নতুন যা এখন যেটা আমাদের বলে মডার্ন পিরিয়ডিক টেবিল। তা প্রথমে আমরা ডোবারিনের ত্রয়ী সূত্র আমরা কীরকম বলেছি না, যদি তিনটে আমাকে জাস্ট একটু একটু টাচ করে যাচ্ছি। যে প্রথম আমরা বলছি ল অফ ট্রায়াডস কি বলছি না, প্রথম মৌল যদি এ হয় হলো, শেষ মৌল যদি সি হয়, তাহলে বি কাজটা হচ্ছে এ প্লাস সি বাই টু। অর্থাৎ কি বললাম, এ মৌলের আসলে একটা কথা বলে দিই, এগুলো যা বা এ সি চাইলে হচ্ছে এদের পারমাণবিক গুরুত্ব, যাই বললাম এদের পারমাণবিক গুরুত্বের কথা বললাম। বললাম এর পারমাণবিক গুরুত্ব আর সি এর পারমাণবিক গুরুত্ব যদি একটা এ হয় আর এবং যদি সি হয়, তাহলে বি এর পারমাণবিক গুরুত্ব হচ্ছে এ আর সি এর যোগ করে লাগে 2 দিয়ে ভাগ, তার অর্ধেক। এরকম তিনি একটা বললেন যে বললেন কি না, রাসায়নিকভাবে সদৃশ্য, রাসায়নিকভাবে সদৃশ্য ধরে নিচ্ছি এ বি সি রাসায়নিকভাবে সদৃশ্য। রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের, তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয়। গড় কথা হচ্ছে গড় হয়, অর্ধেক হয় মানে একটা দুটো গড় মানে একটা দুটো দুজনকে ভাগ। যদি আমি নিই লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হচ্ছে এ হচ্ছে লিথিয়াম, বি হচ্ছে ধর কি হবে বল, কি আছে মাঝখানে, কি আছে বল, সোডিয়াম, কে হচ্ছে পটাশিয়াম, সি হচ্ছে পটাশিয়াম ধরে নিচ্ছি। তাহলে তাহলে এখন তাহলে যদি বার করতে হয় তাহলে কে এর পারমাণবিক গুরুত্ব কত, আমাদের এল এর পারমাণবিক গুরুত্ব কত, 7, 7 7, 6.9/7। আর আমাদের সোডিয়াম পারমাণবিক গুরুত্ব কত আমরা জানি, 39/2। সরি পটাশিয়াম 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 39, মানে সোডিয়ামটা বলছি, এর যোগ, এই দুটো যোগ করলে কত আসবে বল, 39 আর 10 40, 39 আর 40 46 আসছে দেখ, তাই দেখ 23 সোডিয়াম, তার মানে 23। আমরা জানি সোডিয়াম 23 হয়। এটা হচ্ছে ডোপামিন ছিল, কিন্তু এটা সব আর বেশি দূর যাওয়ার পর এই সূত্রটা, এই সূত্র কয়েকটা মৌলের ক্ষেত্রেই সীমাবদ্ধ, এরপর আর গিয়ে মিলবে না, কিছু আর গিয়ে মানে ধারে কাছেও আসবে না। এই জন্য এটাকে বাদ, এটা ক্যান্সেল হলো। কুণ্ডলী সূত্রটা বাদ দিচ্ছি, লাগবে না শুধু। নিউল্যান্ডসের অষ্টক সূত্র, অষ্টক সূত্রটা ইম্পর্টেন্ট। কি বললো না, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত হালকা মৌলগুলির ক্ষেত্রে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রয়োগ করা হয়। এটুকু মনে রাখবি, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম এই যারা হালকা মৌল তাদের ক্ষেত্রে প্রয়োগ করে, ভারী মৌলগুলির ক্ষেত্রে কিন্তু এই আইন বা এই নীতি পরিত্যক্ত হয়। অষ্টসূত্রটা বলছে, অষ্টসূত্র কি বললো না, কোনোটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। যদি এরকম 1 2 করে শুরু করি, এটার নাম হচ্ছে আমাদের নিউল্যান্ডস, নিউল্যান্ডস ল অফ অক্টেটস, অক্টেভস। বললেন যে 1 থেকে এর মধ্যে 8 পর্যন্ত গেলাম, 7 পর্যন্ত গেলাম, পরের যে মৌলটা অর্থাৎ অষ্টম মৌলটি প্রথম ধর্মের সাথে এখানে 8টা যুক্ত হলো। এটা দেখ লিথিয়াম, দেখ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, নিয়নটাকে বাদ দেবো, ওটা হচ্ছে আমাদের আউটে। ক্লোরিন পর্যন্ত নেবো 7, অষ্টম নম্বর হচ্ছে সোডিয়াম। দেখ ক্লোরিন আর এক, আমরা দেখলাম যে লিথিয়াম আর সোডিয়াম দেখতে এক, লিথিয়াম আর সোডিয়ামের, কিন্তু ক্লোরিন পর্যন্ত নেবো। কিন্তু কেন আমরা ওটা নেবো না, কারণ ওটা আমরা ধরে নিচ্ছি ওটা আমরাকে ওটা তখন আমাদের এই মানে এইচ এন এ আর এগুলোকে ধরা হয় না, যেগুলো নিষ্ক্রিয় মৌল, তাই সেগুলোকে ধরা হতো না, নিউক্লিয়াস তখন ধরেননি।
অ্যান্ড লাস্টলি এলো মেন্ডেলিফের পর্যায় সূত্র, যেটা দিয়ে আমাদের এত বড় পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছে। কি বলা হলো না, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। এই হচ্ছে যত ধর্মগুলো কি হয়, পারমাণবিক গুরুত্ব যত বাড়ে পর্যায়ক্রমে তত আস্তে আস্তে পুনরাবৃত্তি ঘটতে পারে। এই হলো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হলো মেন্ডেলিফ, যার দিয়ে আমরা আমাদের এত কিছু তৈরি হলো। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কি বললাম, মেন্ডেলিফ। হ্যাঁ, এখন যেটা আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে একটুখানি চেঞ্জ এনেছে বটে আমরা, কারণ ওনার পিরিয়ডিক টেবিল অনুসারে সব ছিল এ বি, 1A 1B, সেটা আমরা চেঞ্জ করেছি। মানে যদি আমরা মেন্ডেলিফ দেখি তাহলে আমরা যেটাকে 1A বলি সেটা এখন 1, আর 1B সেটা এখন 2। যেন 1A 1B বলি, মানে আগে আই ছিল 1A B, এটা এখন যেটা হচ্ছে 1, যেটা আমাদের এখন একের, আর বিটা বি এর যে জায়গাটা, সরি ভুল বললাম, 2A 1A আর 2A, সেটা ভুল বললাম। মেন্ডেলিফের ক্ষেত্রে এরকম ছিল যে 1A 2A, আবার 1 এর ক্ষেত্রে বিও ছিল 1A 1B। এই বিতে কারা থাকতো, মানে কপার আর্গন ইউ, কপার আর্গন ইউ, মানে অর্থাৎ 11 নম্বর, মানে 10-এর পরে যেটা 11, মানে মানে ওটা 1A, মানে আবার 11 যেহেতু 1 নম্বর, 11 মানে কি 1 আসছে, 11 মানে আমার 1 আসছে, ওই 11-এর 1 থেকে চেঞ্জ চলে এলো 1B তে। আর আবার 2B, 2B হচ্ছে ঠিক তার পরেরটা, 2B যেটা ঠিক তার পরেরটা, অর্থাৎ জিঙ্ক CDHG। আবার 3A 3B, 3A মানে আবার 3A 3B, 3 মানে যেমন স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম শুরু হলো, ঠিক আছে। 3B মানে কোনটা, তারপরেরটা, মানে বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম, তারপরেরটা মানে 13, মানে 3B মানে হচ্ছে 13, মানে বি মানে তো 10, বিটা ধরে নে 10, খালি দেখ সব কটা হয়ে যাবে, বিটা মানে হচ্ছে 10। এইভাবে কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল কিন্তু 10 যোগ করে 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 হয়েছে। যদি 10 বিয়োগ করে দে তাহলে 1A 1B করে চলে আসবে। এই হচ্ছে ভান্ডার, 10 যোগ বিয়োগের পার্থক্য আছে। ঠিক আছে, বোঝা গেছে মডার্ন পিরিয়ডিক টেবিলের সাথে পার্থক্য। এবার দেখ, কিছু নিষ্ক্রিয় মৌলগুলি তখন জানা ছিল না, মেন্ডেলিফে জানা ছিল না। এছাড়াও 63 মৌল তখন আবিষ্কৃত, ওই বাজার 63 মৌল আবিষ্কৃত হয়েছিল। তিনি তার মোটামুটি একটা আন্দাজ মতো তিনি করে দিয়েছিলেন, দ্বিতীয় পর্যায় তৃতীয় পর্যায় করে একটা আন্দাজ মতো তিনি করে দিয়েছিলেন। তা আমরা প্রথম এই পিরিয়ডিক টেবিলকে কটা ভাগে ভাগ করে থাকি, সেই ভাগগুলো আমরা দেখব, কটা ভাগে আমরা সেটাকে ভাগ করি। প্রথমটাকে বলি অতি হ্রস্ব পর্যায়, অর্থাৎ খুবই ছোট, সবচেয়ে স্মল যেটা, স্মল টার্ম যেটা অতি হ্রস্ব পর্যায়। এক নম্বর হচ্ছে এইচ অ্যান্ড এইচই, এটা হচ্ছে খুবই ছোট, অতি হ্রস্ব পর্যায়। তো হচ্ছে স্মল টার্ম এটাই, এইচ অ্যান্ড এইচই হলো। সেকেন্ড কে আসছে, সেকেন্ড থেকে আমাদের শুরু হচ্ছে, দেখ এই দ্বিতীয় পর্যায়ে আর তৃতীয় পর্যায়ে যেখানে 8টা করে মৌল আছে, এগুলো দ্বিতীয় হর্ষ পর্যায়ে, অতি হর্ষ নয় কিন্তু, দ্বিতীয় হর্ষ, জাস্ট নর্মাল 8টা করে যেহেতু আছে। এই 2 নম্বরে বলছি আমি সেকেন্ড পর্যায়, সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ড পর্যায়ে, যেটা শ্রেণী গ্রুপ নয় কিন্তু, পর্যায়কে 8টা করে মৌল থাকে, একে বলা হয় দ্বিতীয় হর্ষ পর্যায়, সেকেন্ড হর্ষ পর্যায় বলে। হলো 3 নম্বরে বলছি, এই দ্বিতীয় পর্বে প্রথমে এখানে কে কে থাকে, লিথিয়াম থেকে এনি, এনি, আর এদিকে সোডিয়াম থেকে আর্গন হলো। এ হচ্ছে দেখা যায়। নবম মৌলগুলোকে তিনি পর্যায়ভুক্ত করেনি, নবম মৌল যেখানে আমাদের আছে সেগুলো আমাদের ইয়েরা বসে যাবে, আমাদের আর্গন, নিয়ন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ওরা বসে যাবে আস্তে আস্তে। নিয়নটা তিনি বসেইছে, যদিও নিয়ন আমরা ধরে নিচ্ছি এখন জানি, আগে ক্লোরিন পর্যন্ত ছিল, Li2F ছিল, পরে নিয়নটা আমরা বসিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখ দ্বিতীয় তৃতীয় পর্যায়ে পেয়ে গেলাম। 3 নম্বর বলছি আমি, দেখ 18টা করে মৌল চতুর্থ পর্যায়ে, দেখ ফোর্থ পিরিয়ডে দেখ 18টা থাকে। পটাশিয়াম টু ক্রিপ্টন, K2Cr, পটাশিয়াম টু ক্রিপ্টন 18টা থাকে। হলো, এই পর্যায়ে নির্দিষ্ট শুরু করে পরবর্তী 19তম মৌল, 19তম মৌল সেটা দেখ আবার গিয়ে মিলে যায়, পরে গিয়ে আবার ঠিক মিলে যায় সেটা। এইবার এখান থেকে একটা নতুন জিনিস আসবে, দেখ আমাদের এখান থেকে যেটা পেলাম
যেখান থেকে শুরু করলাম ফোর্থটা, ফোর্থ শুরু হচ্ছে আমাদের পটাশিয়াম থেকে একদম গিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের ক্রিপ্টন পর্যন্ত। বোঝা যাচ্ছে, আমি ক্রোমিয়াম লিখে দিয়েছি, সরি, ক্রিপ্টন পর্যন্ত, তাই তো। এর পরের স্টেপ দেখো রুবিডিয়াম থেকে শুরু হচ্ছে, রুবিডিয়াম থেকে একদম টানা জেনন পর্যন্ত, অর্থাৎ ফিফথ, অর্থাৎ ফিফথ। তাহলে এই যে দুটোই ফোর্থ অ্যান্ড ফিফথ, যেখানে সন্ধিগত মৌল আমাদের স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক হচ্ছে আমাদের সন্ধিগত মৌল মানে ঢুকে আছে, ট্রানজিশন মেটালটা ঢুকে আছে, ট্রানজিশন মেটালটা আমাদের ঢুকে আছে। এটাকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, এটাকে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়। আর এটা হচ্ছে ফার্স্ট, ফার্স্ট লং, দীর্ঘই দিচ্ছি আমি, ফার্স্ট দীর্ঘ পিরিয়ড, যাই হোক। আর 4 নম্বরে বলছি ফিফথ, যেটা ফিফথ পিরিয়ড, এটাও 18টাই থাকে। কত থেকে শুরু হয় বল? রুবিডিয়াম থেকে শুরু হয়, রুবিডিয়াম থেকে জেনন, এটা হচ্ছে সেকেন্ড দীর্ঘ পর্যায়। 5 নম্বর বলছি, আবার দেখ এখানে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম হচ্ছে এই স্টেজে, ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম হচ্ছে সন্ধিগত মৌল। যদিও জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্টারিকে সন্ধিগত মৌল বলা হয় না, তার কারণ আমরা জানি যে ডি এর 10টা ই ফুলফিল হয়ে গেছে, সো ডিডি ট্রানজিশন হওয়া সম্ভবই নয়, তাই সন্ধিগত মৌল বলা হয় না, যদি আমরা খাতায় কলমে বলি সন্ধিগত মৌল। এবার যেটা আছে ষষ্ঠ পর্যায়ে, এখানে দেখ 32টা মৌল চলে আসছে, 32 খানা ঢুকে গেছে। কেন? ল্যান্থানাম থেকে লুটেসিয়াম, ল্যান্থানাইডসটা ঢুকে গেছে এখানে, ল্যান্থানাইড থেকে লুটেসিয়াম 32 খানা, এক ঝাটকায় 32 খানা ঢুকে গেছে মাঝখানে মৌল, তাই এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, তাই এটাকে বলা হয় অতি দীর্ঘ পর্যায়, অর্থাৎ ষষ্ঠ পর্যায়ে সিক্সথ পিরিয়ড, এটা হচ্ছে থাকে 32টা অতি দীর্ঘ। এগুলো মুখস্থ রাখবি কটা করে থাকছে কোনটাতে, বিকজ অফ ল্যান্থানাইড যৌগগুলো। 6 নম্বর, সেটা তো থাকে দেখ 32টাই থাকে, সেম টু সেম। সেভেন্থে সেটাও থাকে 32টা, থাকে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা সেকেন্ড অতি দীর্ঘ, এখানে অ্যাক্টিনাইড সেটা থাকে। এই হচ্ছে এখানকার ঘটনা, ব্যাস আর কিছু নেই, হলো। আর ইউরেনিয়ামের সপ্তম পর্যায়ে, ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলোকে ইউরেনিয়ামের তর মৌল বলা হয়, ইউরেনিয়ামের তরের পর মৌল বলা হয়, হলো। এবার একটা সিরিজ আছে বলা হয়, প্রশ্ন আসছে ইভেন অ্যান্ড অড সিরিজ। 3টে যুগ্ম সিরিজ যথাক্রমে কে, আর, বি, সি, এস এর ধাতুগুলি, আর 3টি অযুগ্ম সিরিজ কপার, এজি, ইউ এই মুদ্রা ধাতুগুলি। যদি কি চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ে, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, অর্থাৎ পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, যেটাতে শুরু হচ্ছে আর কি, শুরুগুলো বললাম, এরা কি করে যায়, এই তিনটি সংশ্লিষ্ট মৌলকে যুগ্ম অযুগ্ম দুই সিরিজে ভাগ করা হয়। 3টি যুগ্ম সিরিজ কে, যে কে, আর, বি, সি, এস এই ধাতুগুলি হচ্ছে যুগ্ম, আর অন্যদিকে সিইউ, এজি, ইউ এরা হচ্ছে অযুগ্ম, মুদ্রা ধাতুগুলো হচ্ছে অযুগ্ম, ঠিক আছে, এগুলোকে বলা হয়ে থাকে আর কি। এবার হচ্ছে উপশ্রেণী বা সাব গ্রুপ, যেটা আমি তোকে বললাম যে 1A, 1AB, 1-2AB, ওটাই উপশ্রেণী বা সাব গ্রুপ তোকে বলা হয়ে গেছে, আমি আর কি বলছি। বলে দিলাম সব 10 করে যোগ করে দিই, 11 মানে 1এতে ঢুকবে, 12 মানে 2বিতে, 3B মানে 17 মানে 7বিতে ঢুকবে। হ্যাঁ, এবার হচ্ছে সাথে, এবার দেখ FeCO9, RuHPT, OSIRPT এই 3 থেকে আলাদা 8 নম্বর করে করা হতো, 8 নম্বর। আর এইটা একটুখানি আলাদা, এই আর ছোট্ট আলাদা হয়ে গেল। তা তুই বলবি আমাদের এপি তো ছিল কততে, এপি ছিল 8-এ, হয়তো এপি তো 8-এ, তার মানে দেখ তাহলে আমার তো আমার দেখ 18, এবার আমাদের কত আছে, এপি 8-এ মানে 18, কোবাল্ট 19, 20, নিকেল 20, 3টে হতো 18, 19, 20। এই 18, 19, 20কে 18, 19, 20কে যেটা হতো দেখ, 10 যোগ করছি, দেখ আমি একটুখানি যদি তোকে, তুই যদি দেখ আমি তোকে দেখাই, তাহলে আমাদের কত মানে আমাদের যদি জাস্ট নর্মাল পৃথিবী 7 পর্যন্ত 17, তো 7 মানে 17, আর আমি তোকে আঁকছি দেখ, I1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। দেখ এর এ বি, এ বি, এ বি, হলো। তার মানে দেখ এটা 11, 12, 13, 14, 15, 16, 17, কিন্তু আমাদের তো আরো আছে 8, 9, 10, তাহলে FeCO9 দেখ পড়ছেই না, ধরা গেল না। যদি তুই দেখিস এমএন পর্যন্ত চলে এলো, দেখ 17, 7 মানে 7 মানে এমএন, এমএন পর্যন্ত চলে এলো, কিন্তু এমএন এর পরে যেটা আছে মানে ম্যাগনেট করে এফি আর এলো না।
এই জন্য কি করলো, তখন এই 8 নম্বর যে গ্রুপটায় 8 নম্বর গ্রুপ করলো একটা মেন্ডেলিভ, দিয়ে 3টাকে ঢুকিয়ে দিল, এফি, সিও, এনআই, আরইউ, আরএইচ, পিডি, ওএস, আইআর, পিটি, এটাকে একসাথে 8-এর মধ্যে ঢুকিয়ে দিল। বুঝে গেল? এটাকে একসাথে ঢুকিয়ে দিল, এটাকে 4, এটাকে 4, এটাকে 5, আর এটাকে 6 নাম দিল, কারণ ওদিকে ওটাই হবে। যদি একটু ভুল হলো, এপির একটুখানি ইয়েতে হবে, 4 থেকে 6 ঠিক লিখো, 4, 5, 6 ঠিক লিখো, 4, 5, 6টা আমাদের চলে এলো, হলো। এই এক, যেমন দেখ একের আবার যদি উল্টো দিকে গ্রুপ ধরি, মানে এদিকে এটা গেল, যদি নিচের দিকে নামি, তাহলে একের ক্ষেত্রে ঠিক আছে, 1, 2, 3 পর্যন্ত ঠিক আছে, 4 পর্যন্ত দেখ, 4 যখন তোমার দেখ 4 আর 5 ভেঙে গেল, কারণ তখন যদি 11 আসছে, 11 তো 11 মানে কপার, মানে পটাশিয়াম 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 দেখ হয়ে গেল। দেখ জিনিস দেখা, দেখ জিনিস দেখলে বুঝতে পারবি। দেখ ধরে নে আমি এখন আছি 3-এতে, 3 নম্বর গ্রুপে চলে এসেছি, থার্ড গ্রুপ। তাহলে এখানে কে কে আছে বল, থার্ড নম্বর গ্রুপে কে কে আছে বল, সোডিয়াম, থার্ড নম্বর সোডিয়াম, তো সোডিয়াম, এতে সোডিয়াম, তার মানে এতে সোডিয়াম হলো। তাহলে বিতে কে আছে, বিতে কেউ থাকার কথা নয়, এখানে বিতে কেউ থাকবে না, এখানে বিতে কেউ থাকবে না, তাহলে শুধুমাত্র এ থাকবে, এটা এখানে বি এর কোনো অসুবিধা নেই। তাহলে এমজি, তাহলে এখন ডাইরেক্ট চলে গেলো এ পর্যন্ত, আমাদের ডাইরেক্ট চলে গেলো একদম ইয়ে পর্যন্ত, ক্লোরিন পর্যন্ত। 7-এর ঘর 6, 7, তাহলে ক্লোরিন চলে এলো, একদম ডিরেক্ট ক্লোরিন পর্যন্ত নিয়ে নিল, কোনো প্রবলেম নেই, হলো। কিন্তু ক্লোরিনটা দেখ, আর এতে থাকবে না, দেখ বিতে চলে যাবে। যখন দেখ আমি বলেছি এটা কত, সোডিয়াম, তাই তো, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়াম 12, কিন্তু যেই অ্যালুমিনিয়াম গেলাম, অ্যালুমিনিয়াম তো 13 হয়ে গেল, 13। তাহলে আমি তো লিখেছি B11, তাহলে সোডিয়ামটা বিতে যাবো, আমি এতে কেন লিখলাম, দেখ চেঞ্জ করে দেখ, আমি এখানে অ্যালুমিনিয়াম থেকে বিতে যাবো, দেখ তারপর থেকে না। অর্থাৎ যখনই আমার এই ধাতুটা চলে যাবে না, প্রথম 1A1 যে ধাতুর পর্যন্ত, তখন 1 থাকবে, যেই অধাতু হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিতে চলে যাবে, বি সাব গ্রুপগুলো হচ্ছে সঙ্গে সঙ্গে, অধাতুগুলো সঙ্গে সঙ্গে বিতে চলে যাবে। অর্থাৎ এই যে বোরন আছে, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, সব কিন্তু দেখ ওইদিকে চলে যাবে। অর্থাৎ আমাদের মডার্ন পিরিয়ড 13 যুদ্ধ প্রশ্ন দেখিস, দেখ 13 থেকে দেখ শুরু করে, দেখ বোরনটা দেখ 13তে চলে গেছে, বোরন 13, তারা কিন্তু যাই দেখ বোরন 13তে, কিন্তু ম্যাগনেসিয়াম দেখ 2-এ আছে, বোরন 13তে চলে গেছে। এই জন্য কি হয়, এরা সঙ্গে সঙ্গে জাম্প করে বিতে চলে যায়, ম্যাগনেসিয়ামের পর যেটা চলে গেল, অ্যালুমিনিয়াম চলে যায় বিতে, কিন্তু এরা কিন্তু এর এই পাশেই থাকে, কারণ এরা হচ্ছে 1 গ্রুপ, এটা 1, এই যেমন আমাদের 1, 2, 1, 2, 3টা দিকে বোর্ডে চলে, 3টা একদম ওই সাইডে চলে যায় আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে, 3টে চলে, তাই অ্যালুমিনিয়াম ওই দিকে চলে গেল। বোঝা গেল এই জায়গাটা, তাই অ্যালুমিনিয়াম, সিলিকন, তার লাস্ট হচ্ছে ক্লোরিন, তাহলে বিতে 17, এই যেটা 17, ক্লোরিন চলে এলো, মানে 13 থেকে চেঞ্জটা 13 থেকে শুরু হয়, 3 থেকে শুরু হয়, তার আগে পর্যন্ত ঠিক থাকে। নেক্সট স্টেপে আমরা যেই 4-এ আসছি, এটা হয়ে গেল, যেই 4-এ আসছি, 4 এসে আরো গন্ডগোল হয়ে গেল, 4 এসে একটা নতুন গন্ডগোল তৈরি হলো। 4-এ দুটো ভাগে ভাঙবে, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5, 4-এ দুটো ভাগ হবে, মানে একটা হচ্ছে 4-এর ভাগ, একটা হবে 5-এর ভাগ। 5-এর আবার আলাদা 5 আছে, যে 4, 5 মধ্যে আবার ভাঙবে, এটা এর ডিভিশন, 4-এর ডিভিশন 4, 5। 4-এর তাহলে প্রথম 4-এ কে পটাশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেই স্ক্যান্ডিয়াম কত, স্ক্যান্ডিয়াম কিন্তু আর দেখ এখানে চলে আসবে, কারণ স্ক্যান্ডিয়াম দেখ ঠিকঠাক 3-এতে, স্ক্যান্ডিয়াম কিন্তু 3, মডার্ন পিরিয়ড টেবিল, স্ক্যান্ডিয়াম কিন্তু বিতে যাবে না, 3A-তে থাকবে। দেখ স্ক্যান্ডিয়াম পিরিয়ড টেবিলের দিকে তাকা, দেখ স্ক্যান্ডিয়াম 3, 3-এর নিচে স্ক্যান্ডিয়াম আছে, দেখ তার 3A, এ মানে 3তে 10 দিয়ে যোগ হবে না, 10 দিয়ে যোগ হবে না, এটা তো কথা। হ্যাঁ, স্ক্যান্ডিয়াম 3A ভুল লেখা আছে, কোথায় লেখা আছে 3B, কোথায় লেখা আছে স্ক্যান্ডিয়াম পিরিয়ড টেবিলে, কি লেখা আছে, কি কোথায় লেখা আছে 3A, দেখা দেখি না ভাই, কোথায় স্ক্যান্ডিয়াম, ও স্ক্যান্ডিয়াম 3B লেখা আছে না,
ওটা তো বিটা, ওটা আসলে ওইভাবে বলতে চাইনি, মানে বিটা আলাদা ফর্মে থাকবে, ছেড়ে ওটা ভাবুক দরকার নেই, ওটা 3 এ ফর্মে থাকবে, বি ফর্মে যাবে না, কারণ 3 4 5 6 আমি এখানে 3 4 5 6 ধরে যাবো। বি তোর বইটা খোল, বইটা খোল 3.2 বইটা খোল, দেখ ওখানে দেখ 3A করা আছে, ওটাকে দেখ, ওটা দেখলে বুঝতে সুবিধা হবে, কারণ এখানে 4 5, এখানে 4 5টা ভাঙেনি না, এখানে 4 আর 4-এর পাশে ভাঙা, এই ভাঙটা তো নেই এখানে, এই যে ভাগটা, সেটা তো ওরা দেখায়নি ওখানে, ওই জন্য ওটার সাথে মেলাতে গেলে হবে না, ওই জন্য ওটা 3B-তে ট্রান্সফার করে দিয়েছে, তাই নাকি? তাহলে মডার্ন কি চেঞ্জ হয়েছে নাকি? আমার বই কিন্তু 3A, আমার বই কিন্তু সব 3A করা আছে, স্ক্যান্ডিয়াম টাইট, তুই তো বইয়ের পিডিটি ওই প্রথম পাতাটা নয়, যে মানে মেন যেখানে পর্যায় সারণী, সেখানে খুলেছিস, যে মেন্ডেলিপের পর্যায় সারণী, তোকে ওটা খুলতে বলিনি আমি, বইয়ের প্রথম পাতায় যেটা খুলতে ওটা বলতে বলিনি আমি, মেন্ডেলিপের পর্যায় সারণী খোল 3.2, চ্যাপ্টার 3.2 খোল, উফ সেখানে জ্বালিয়ে দেবে আমাকে, ওখানে 4 5 ভাগ করে দিতে, এই যে 4 4 5 ভাগটা করা আছে, ভাগটা করা আছে দেখছিস সেখানে, তাহলে তাহলে আমাকে কেমিস্ট্রি ভুলিয়ে দিবি, উফ ভয় খাই দেয় মাঝে মাঝে আমাকে, আর বাবা নতুন পড়াচ্ছি এখনো, এই প্রথম পড়াচ্ছি আমি ওইভাবে, আমার ভয় খাওয়াই আমাকে, আমি নিজে জানি ততটুকু, আমি যেটা জানি সেটা বলে যাচ্ছি, তোমার বলতো, হ্যাঁ পেয়েছি সেবার 3B রয়েছে, 3A-তে রয়েছে তো, হ্যাঁ ঝেড়ে দেবে আমাকে, স্ক্যান্ডিয়াম, আমি অতটা ভুল করিনি, আমি ইনঅর্গানিক নেবো আমি, হ্যাঁ সো আমাকে এরকম ভয় খাওয়াস না, আমার ওটা স্পেশাল পেপার হবে, স্ক্যান্ডিয়াম, তারপর 4-এতে টাইটেনিয়াম আসবে দেখ, হ্যাঁ 3 4-এ দেখ, বই যখন খুঁজছিস একবার 4-এ, তাহলে আমি আগে ডাকছে দেখ, দেখ 4-এ টাইটেনিয়াম আসছে, তাহলে 5-এতেও দেখ ভ্যানাডিয়াম আসছে, এটা হয়ে গেল, কিন্তু দেখ কিন্তু 4 আর 4-এর 5-এ যে ভাগে দেখ এখানে কপার ঢুকে আছে দেখ, 5-এতে দেখ, 4-এতে দুটো ভাগ 5-এ দেখ কপার 29 ঢুকে যাচ্ছে, কপার আমাদের মেন পিরিয়ডিটিভে দেখা দেখ, কপার আছে দেখ 11-তে, দেখ কপার 10 আর 1 11, মানে 1B-তে আসার কথা, 10 আর 1 11, কপার বি, ওই যে দেখ ও বিতে নেমেছে, কিন্তু কপার আমাদের বইয়ে তুলছে দেখ 4-এ, দেখ 4-এতেই আছে, আসলে এটা বোঝাতে চাইছে, তার মানে 4-এর মধ্যে 4 আর 5 ভাগে এরা বোঝাতে চাইছে কি মেন্ডেলিফের, এটা হচ্ছে একটা ঘর জাস্ট চেঞ্জ হয়েছে, জাস্ট ঘরটা চেঞ্জ হয়েছে, তার মানে কি, মানে ম্যাঙ্গানিজ, এফি, কোবাল্ট, নিকেল যেটা একসাথে আছে, তারপর কপার ঢুকেছে, তাহলে কপার ঢুকেছে মানে কি, আসলে তখন তখন এটা যখন যখন একসাথে আমি পাঞ্চ করছি দেখ, এবার যখন আমি পাঞ্চ করবো তাহলে দেখ কপার ক্যালসিয়াম, তখন স্ক্যান্ডিয়াম দেখ অটোমেটিক বিতে চলে আসে দেখ, তখন দেখ স্ক্যান্ডিয়াম অটোমেটিক বিতে চলে যাবে, তখন আমি পাঞ্চ করবো যে কপারের জিঙ্কে ঢুকিয়ে দিই আমি মাঝখান দিয়ে, তাহলে দেখ প্রত্যেকটা ঘর চেঞ্জ, ওই জন্য চেঞ্জটা দেখিয়েছে, ওই জন্য সব বি হয়ে গেছে, ওই জন্য এতে নেই, বোঝা গেছে, ওই জন্য ওরা এতে নেই, ওই জন্য বি হয়ে গেছে, এখানে যেমন দেখা তুই দেখিস যদি অ্যালুমিনিয়াম দেখ 3B রয়েছে, অ্যালুমিনিয়াম দেখ 3B-তে রয়েছে বইয়েতে, 3B অ্যালুমিনিয়াম রয়েছে, কিন্তু আমাদের পিরিয়ড টেবিলে দেখ লেখা আছে 3A, অ্যালুমিনিয়াম দেখ 3A-তে আছে দেখ, 13-এর মাথায় দেখ লেখা আছে 3A, আসলে ওটা ওটার কারণ হচ্ছে 5 লাইনের জন্য চেঞ্জ হয়েছে, ওটা আমি কিছু চিন্তা করি, সো আমাদের যা দেখবো, আমাদের যা করবো এখন, এখন যা আছে আমার সব আধুনিক পর্যায় সারণী, যদি বাই চান্স কখনো কোশ্চেন বাই চান্স তো ভুল হতে পারে, হ্যাঁ ওই জন্য আমি এটা দেখিয়ে রাখলাম, তবু এখন এখন সব হচ্ছে মডার্ন পিরিয়ড টেবিল, সো মেন্টাল পিরিয়ড টেবিলে এমন কিছু প্রশ্ন আসে না, এমন কিছু যদি আসে অতি হর্ষ পর্যায়ে, অতি দীর্ঘ পর্যায়ে থেকে প্রশ্ন আসে, যে অতি হর্ষ পর্যায়ের, না আর কোনটা নয় বলে দিল, তৃতীয় হর্ষ পর্যায়ের মৌলগুলি, যে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশালে সাজাও, এটা প্রশ্ন আছে, তুই তো অপশন দিয়ে দেবে, সো এখন আর তো ওই ঝামেলাটা নেই, হ্যাঁ অপশন তো দিয়েছে, হয়তো বুঝি আবার অপশন চেঞ্জ করতে পারে, একটা জায়গা থেকে দিল সোডিয়ামের একটা গ্রুপ দিল, একটা লিথিয়ামের গ্রুপ দিয়ে দিল, জাস্ট তোকে বার করতে হবে কোনটা, খুব সোজা, মানে খুব সোজা প্রশ্ন বলে সব প্রশ্ন হবে, খুব সোজা সোজা প্রশ্ন, বোকা বোকা প্রশ্ন। এবার দেখ, এবার হচ্ছে আমাদের যে প্রথম গ্রুপটা আছে একটা ক্ষার ধাতুর গ্রুপ, যেটাকে আমরা 1A বা 1B বলছি, বা 1 আর 2 যাই বলিস এটাকে, 1A 1B আর 1 আর যদি বলে কোনো মুদ্রা ধাতু হচ্ছে আমাদের কারা, যাদের মুদ্রা তৈরি হয়, কপার, AgAu, এটা হচ্ছে আসলে 1B, আসলে 1B, আর যদি তুই ধরিস আমাদের মডার্ন পিরিয়ড টেবিল, তাহলে সেই অনুসারে 11,
সেভেন ছিল 11, 1B মানে 10 11, 10 11 ধরে নিবি। এদের মধ্যে একটা জিনিস, কিছু জিনিস একটু বলে দিই, যে 1A আর 1B, 1A মানে হচ্ছে 1, আর বি মানে হচ্ছে 11। তাহলে একে একে আছে এখানে আমাদের, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় আমাদের ক্ষার ধাতু। ক্ষার ধাতুর মধ্যে আমাদের কারা আছে আমরা জানি, যে হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লুবিনাম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আর 11 মধ্যে আমরা জানি তিনজনকে পাবো, সিইউ, এজি, এইউ। ঠিক আছে, তাই আমরা জানি এটা হচ্ছে NS1 এস গ্রুপ, যেহেতু NS1। এদের হচ্ছে N-1D10, কিন্তু একদম শেষটা ঢুকে আছে N-1D, NS1। আসলে NS2 হয়, এটা 9 হয়, যেহেতু আমাদের আগে যে গুণ মাল্টিপ্লের সূত্র পড়েছি, যেটা হাফ বেশি স্টেবল, তাই এটা 9টা হয়ে যায় 10, আর এখানে 2টা হয়ে যায় 1, 2 থেকে 1 হয়ে যায়, এটা আমরা পড়েছি। সেটাও বাকিগুলোর ক্ষেত্রে এটাই হচ্ছে কথা। এরা তীব্র ক্ষারকীয়, এরা মৃদু ক্ষারকীয়। এরা জটিল যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে না। মোটামুটি এরকমই, এইগুলো হচ্ছে কথা। এবার হচ্ছে দেখ পয়সা সারণীর আমাদের মেন যে জিনিস কিছু আছে, যে সংশোধন কিছু আছে, কিছু জিনিসের কাছে, যেমন যেটাকে বলা হয় অনাবিষ্কৃত মৌলের ভবিষ্যৎবাণী। কিছু মৌল ছিল তার ভবিষ্যৎবাণী করা হয়েছিল, কিরকম, যেটা গ্যালিয়াম, যেমন গ্যালিয়াম এবং জার্মেনিয়ামে মেন্ডেলিফ অনাবিষ্কৃত ছিল, তখন তিনি মেন্ডেলিফ এদের নাম দেন একা অ্যালুমিনিয়াম, একা সিলিকন। এগুলো মনে রাখবে, কাকে একা অ্যালুমিনিয়াম বলে, কাকে একা সিলিকন বলে। হলো, কিছু কিছু ক্ষেত্রে পর্যায় সারণী তিনি বলেছিলেন, যে মেন্ডেলিফ কি বলেছিলেন, উচ্চতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলকে নিম্নতর পারমাণবিক ওজন বিশিষ্ট মৌলের পুরস্থানে স্থানিত হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। যেমন বলতে ধর, মানে মেন্ডেলিফ কি বলেছিল, যত পারমাণবিক গুরুত্ব বাড়বে তত পর্যায় সারণী বাড়বে। কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে পরেরটার আর পারমাণবিক গুরুত্ব বেশি, কম, তার আগেরটার বেশি। যেমন আর্গন পারমাণবিক 39.94, আর কিন্তু পটাশিয়ামে 39.1। পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেলুরিয়াম, আয়োডিয়াম, সোডিয়াম, প্রোটেক্টিনিয়াম, এদের ক্ষেত্রে কি হয়েছে, যেমন প্রোটেক্টিনিয়ামের 232, 231, কিন্তু থোরিয়ামের 232। বাট থোরিয়াম আগে আছে, তারপরে প্রোটেক্টিনিয়াম আছে। তার কারণ হচ্ছে রাসায়নিক ও ভৌত ধর্মের কারণের জন্য। দেখা যাচ্ছে সিমিলারিটির সাথে মিলছে না, তখন ওই জন্য সিমিলারিটি চেঞ্জ করার জন্য একাধ সময় ওটাকে করতে হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ত্রুটি। তো এখন ওগুলো এইচএসে পড়তো, এখন জয়েন্টে একটু টাচ করতে এখন বাদ দিয়ে দিচ্ছে। পর্যায় সারণীতে কিন্তু আইসোটোপের স্থান পায়নি, আইসোটোপগুলো কোনো স্থান পর্যায় সারণীতে হয়নি। আধুনিক দ্বিতীয় পর্যায় সারণীতে আমরা নতুনভাবে 7টা পর্যায় পেয়ে গেছি, আর আমরা টোটাল 18টা গ্রুপ পেয়ে গেছি। আর হ্যাঁ, আর ভালো কথা, মেন্ডেলিফ পর্যায় সারণীতে এই অষ্টম 18 নম্বর গ্রুপকে শূন্য গ্রুপ বলা হতো, নিষ্ক্রিয় গ্রুপকে শূন্য গ্রুপ বলা হতো। হলো, এখানে আমাদের প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে বলে পর্যায়গুলো পেয়েছি, যেখানে আমাদের প্রথম পর্যায়ে হাইড্রোজেন, হিলিয়াম। দ্বিতীয় পর্যায়ে আমরা পেয়েছি 8টা মৌল, যেগুলোর আমরা সবকটা আমি প্রত্যেকটার একটা করে দেখিয়ে দিচ্ছি, পরপর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে হচ্ছে 1s1 1s2, জানিস এগুলো তুই খুব ভালো করে। প্রথম পর্যায়ে 1s2 1s1 1s2। তারপরে ক্ষেত্রে কী হবে, লিথিয়াম কি 2s1 বাইরে কক্ষটা, আর এনি হচ্ছে 2s2 2p6। প্রত্যেক জানিস কত করে তুই কনফিগারেশন শিখে গেছিস। সো প্রত্যেকটা কনফিগারেশনে এবার দেখ কি নতুন যেটা জানবো, সেটা হচ্ছে এইটা, যে ধর আমাকে একটা বলে দিয়েছে, বাইরের কক্ষ বলে দিয়েছে এন, ধর সামান্য একটা, ধর এখানে একটা, ধর যে কোনো একটা কোয়ান্টাম নাম্বার আছে, আর এখানে বলেছি ধর 5, এটা বলে দিয়েছে। বা তোকে বলতে ধরে নিয়ে NP5 বলে দিয়েছে, ধর বলেছে 4p3। তাহলে এখন তোকে বলতে বলেছে, এখন তো প্রশ্নটা বলতে বলেছে, তাহলে এর কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর গ্রুপে আছে। বহিস্থ কক্ষে এটা বলে দিয়েছে 4p3, তাহলে কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর কক্ষে আছে। তাহলে দেখ, যেহেতু তাহলে 4p3 বল, কত নম্বর বল, কত নম্বর পর্যায়ে, কত গ্রুপ শিখি যাবে বল। 4p3 কত নম্বর পর্যায়ে, কত নম্বর গ্রুপ। 4p3 পাচ্ছিস না, খুব ইজি বল। বল, আচ্ছা আমি আর একটু দিয়ে দিচ্ছি, এবার বলতে পারবি তো। এবার তো বল কত নম্বর গ্রুপ, কত নম্বর গ্রুপ পর্যায়ে বল, কত নম্বর পর্যায়ে বল। ভেরি গুড, 4 নম্বর পর্যায়ে। তাহলে আর গ্রুপ কত নম্বর, গ্রুপ কত নম্বর, তাহলে এটা শেষ কক্ষে আছে, এটা শেষ কক্ষে আছে 4s2 4p3।
কত এটা যোগ করে কত, এটা কত যোগ করে, যোগ কত কত 5, তাই তো? তাহলে এটা এটা কত, এটা কত পি, তার মানে পি ব্লক, তাহলে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট মানে তো 10 দিয়ে যোগ করতে হবে, পি ব্লক এলিমেন্ট মানে তো 10 দিয়ে যোগ। 13 থেকে শুরু হচ্ছে, বোরন থেকে 3 থেকে 5, তো 10 5 15, তাহলে 15 নম্বর গ্রুপ, গ্রুপ 15, 4 নম্বর আর্সেনিক গো, আর্সেনিক আর্সেনিক আর্সেনিক, ফসফরাস নয় আর্সেনিক। 15 নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, হ্যাঁ 5 যাবে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, গুণে নিলেও হবে, তুই গুণে নিতে পারিস। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন নাই, সেকেন্ড গ্রুপে নাইট্রোজেন, থার্ডে ফসফরাস, চারে আর্সেনিক। যদি বলে 4:4p3 এটা কত, তাহলে আসলে হবে আর্সেনিক, এস, এটা বার করতে দিল দিতেই পারে জয়েন্টে। আমি তো দেবো, আমি তো দেবই একটা, আমি তো দেবই একটা, আমার তো খুব মজা লাগে। আরেকটা দিচ্ছে আমাকে করে দেখা, 4D10 5s1, 4D খুব ভেবে করবি, 4D10 5s1 খুব ভেবে করবি, 4D10 5s1। কি যদি পিটিভি পড়ি যায় দাদা, দাদা বলছি কি যদি পিটিভি পড়াচ্ছে সব শেখাচ্ছে না, বল 4D10 5s1, ভালো করে পড়, ভালো করে পড়। জয়েন্ট ট্রেন লাগাতে গেলে একদম এই পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার ভুলে খেতে হবে। বল কত হবে এটা, খুব ইজি, বল। একদম 5 নাম্বার পর্যায়ে, ভেরি গুড, 5 নাম্বার পর্যায়ে নিয়ে নিলাম। তারপর গ্রুপটা কি হবে বল, ভালো ভালো করে দেখ, ভালো বাবু বাবু। 5s1 11, 11 নম্বর কি করে হবে, 11 তো ডি, এস তো একমাত্র শুধুমাত্র এস ব্লকে হয়, 11 মানে তো ডি ব্লক, 11 মানে তো তুই ডি ব্লক। আরে হিন্ট দিলাম, আরে হিন্ট দিলাম, পাচ্ছিস না? যোগ কর, যোগ করে, যোগ কর না, এটা যোগ কর না, এটা যোগ কর না, যোগ করলে কত আসছে? 11 মানে, 11 মানে গ্রুপ নাম্বার 11 মানে কে, গ্রুপ নাম্বার 11 মানে কে, গ্রুপ নাম্বার 11 5 নম্বর পর্যায়ে কে, কে তো কপার সিলভার, কে সিলভার, এজি আসবে, 11 মানে এজি আসবে, 5 এজি আসবে। এটাকে এটা কেন 10টা যোগ করতে হলো আমার, কারণ এটাকে আমি যদি 9 নিতাম, তাহলে আমি যদি এটা দেখাতাম তাহলে তোর অসুবিধা হতো না, আমি যদি এটা দিতাম দেখ তোর আর অসুবিধা হতো না। দেখ তখন একটা অসুবিধা হয়ে যেত, কি বলতো, তখন তুই লাস্টে এটা হতিস 4, এটা 4 হয়ে যেত, তখন এটা গোলমাল হয়ে যেত। বুঝতে পারছিস কেন হলো না, কেন আমাদের ওটা হাফ ফিল্ডের থেকে একটা এদিকে যদি 4 হতো, দেখ শেষ ফিল্ড কিন্তু আর 4 বয়ে দেখ, মনে হচ্ছে এটা 4-এ আছে, তাই তো? শেষ ফিল্ড 4-এ গেছে, তাহলে 5টা তো ফোর 4, তখন সঙ্গে কেটে যেত। এই জন্য এটাকে সবসময় 4-এ চলে এসেছে, এটা সমস্ত চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে। এটা বোঝা গেল? আর একটা পদ দেখি, যে 40 4F14, ভালো দেখে দিই, 4F14 6s2, একটা মাইক্রোস্কোপ লাগবে, 5D5, দেখতে পাচ্ছি না, টেবিলে লিখে লেখা আছে 4F14 6s2 5D5, তাহলে এর কত হলো? ডি গ্রুপের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি, ডি গ্রুপের ক্ষেত্রে যেটুকুনি এসটা ঢুকে যায়, তাই সবচেয়ে বড়টাই হচ্ছে ওর পর্যায়, এটা মনে রাখবি। ডি গ্রুপের ক্ষেত্রে বড়টাই হচ্ছে পর্যায়, ঠিক আছে? এটা মনে রাখবি, ট্রিক্স, এটা এটা ট্রিক্স। তাহলে বড়টা 6, তা 14 2 16 5 21, তার মানে তার মানে তো নাই, তার মানে তো নাই, তাহলে 14 আর 5 19, 14 5 সেটাও নাই, তা 14 আর 2 16, 14 আর 2 16, 14 আর 2 16 আছে আবার 4 এতে, তার মানে সেটা এফ ব্লক এলিমেন্টও নয়,
কিন্তু ডি ঢুকে গেছে, এরকম ডি এরকম ফাঁকা পড়ে রয়েছে, তার মানে এ ব্লক এলিমেন্টটা নয়, তাহলে এটা বাদ দেবো, তাহলে এই দুটোকে নেবো। ডি ব্লক তাহলে পি ডি আসলে ডিতে হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। তা 5 আর 2 7, তা 5 আর 2 7, 7 মানে কার 7 আছে আর 6 কে রুহেনিয়াম আরি 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 রুহেনিয়াম। সাথে দেখ 7 আর 6 দেখ রুহেনিয়াম। বুঝতে পারছিস কি করে করছি আমি? 5 আর 2 7, এই ডি এটা তো ডি ব্লক এলিমেন্ট, তোকে বুঝতে হবে কোন ব্লক এলিমেন্ট কোথায় আছে। ডিতে আছে ডি ব্লক এলিমেন্ট, এটা আছে কোথায় ডি ব্লক এলিমেন্ট। আরেকটা দিচ্ছি কর, 4F14, 4F14 নিজে বাড়িতে বসে প্র্যাকটিস করবি, মানে ইলেকট্রন বিন্যাস এরকম দরকার করবি। 4F14 6D10 6S2 6P4 6X2 6P4। এটা কি ব্লক এলিমেন্ট বলা, আগে বল তুই কি ব্লক এলিমেন্ট এটা। থাপড়ে মেরে দেবো, খেয়ে ফেলে দেবো, কেটে দেবো। তাহলে আনবক বকছিস কেন? কি ব্লক এলিমেন্ট, তাই তো? তার মানে 10 যোগ হবে, তার মানে 10 যোগ হবে। তাহলে কত নম্বর যদি হয়, তাহলে কত নম্বরে আছে বলে এটা? 16। তার মানে ইয়েটা কত ছিল, পর্যায়টা কত নম্বর পর্যায়? তা 6 নম্বর পর্যায়। তাহলে আর আছে কত 16তে? তা 16তে কে আছে? 6 16 থেকে খুব বার কর, পোলোনিয়ামে থাকবে দেখ, 6 16 দেখ পোলোনিয়াম। পোলোনিয়ামে দেখ লাস্টের ইয়েটা দেখ, এটাই পোলোনিয়ামটা দেখ, একটু ইউটিউবে দেখ পোলোনিয়ামের এটাই কনফিগারেশন, এটাই কনফিগারেশন। বুঝতে পারছিস তো? মানে বার করা বোঝ, মানে আমি বারবার উদাহরণগুলি কারো দিচ্ছি যাতে তুই প্রত্যেকটা বুঝতে পারিস। আমি 5-6টা দিয়ে টেস্ট করে দেখাচ্ছি। আচ্ছা এটা কি হবে বল দেখিনি। এটা একটা শক্ত এবার একটা শক্ত মুক্ত, এইটা পারবে না শিওর। কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণী, আর মানে মূল্যটা কি? আচ্ছা মূল্যটা একটু 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 শক্ত, আর একটু শক্ত করুন। কত নম্বর? হ্যাঁ, এরা মৌলটির নাম কি? যাক, খুব শক্ত বল। না আমি বললাম বোঝা গেছে তো, এটা বোঝা গেল। তাই কি বুঝে এস ব্লক এলিমেন্ট, এই জন্য এটা হলো হলো। এবার আমি আরেকটা দিচ্ছি, এবার লাস্ট এটা করতে পারলে বুঝবো, যদি করে দিতে পারি তুমি দেখবো। 4F14 5D10 আর 6S2 খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ সত্যি মানে সিরিয়াসলি বলছি, ইম্পর্টেন্ট। একইভাবে 3F টা বাদ দিয়ে রাখে, 4F টা কথা বলছি, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ 4D10 6S 5S2 এটাও ইম্পর্টেন্ট, আর এটাও ইম্পর্টেন্ট। 3D10 আর 4S2 এই তিনটে খুব ইম্পর্টেন্ট। কারণ কোন তাহলে এবার তাহলে বোঝে তাহলে কোনটার এলিমেন্ট তাহলে বোঝা যেতে পারে। এটা ডি ব্লক এলিমেন্ট, কারণ এটা বুঝে যাবে যে এইটা যখন রয়েছে ডি ব্লক এলিমেন্ট 10 2 12 10 2 12 10 2 12 চলে গেছে, তাহলে 12 10 2 12, তারপরে এটা জিঙ্ক ক্যাডমিয়াম এইচজি, জিঙ্ক ক্যাডমিয়াম এইচজি। এটাতে যেহেতু এটা আছে 4, এটা 4, এটা 5, এটা 6 হয়ে গেল। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মতো মাথায় রাখবি। ব্যাস তাহলে এখানটা মোটামুটি আমার ইয়ে দেখানো হয়ে গেল, কনফিগারেশন মোটামুটি দেখানো হয়ে গেল। কনফিগারেশন যে আবার যেহেতু শ্রেণী ইলেকট্রোমিনাস শ্রেণীতে দেখেছিলাম কীভাবে শ্রেণী হচ্ছে, কীভাবে হচ্ছে কোনটা। এবার যদি ইলেকট্রোমিনাসকে থেকে N-1D অনেক কিছু ব্যাপার করে, অত ঝগড়া করতে গেলে পাগল হয়ে যাবে। এবার আসছে আমাদের এস ব্লক এলিমেন্ট পড়ানো আছে, কোনটা এস ব্লক এলিমেন্ট বলে, কোনটা পি ব্লক এলিমেন্ট বলে, তাদের কোনটা কীভাবে তাদের পি ব্লক এলিমেন্টে তাদের কীভাবে মানে কী হয় দেখেছি। দেখ একবার করে বলে দিচ্ছি যে এসের কী হয় আমরা জানি।
এস ব্লক এলিমেন্টে কীরকম হয় বল, এটার বিন্যাসটা কীরকম হয়? তাহলে এসের ক্ষেত্রে NS 1 একটা হয়, NS 1 থেকে 2, এই কথাটা বল, NS 1 থেকে 2। তা পি এর ডি এর ক্ষেত্রে, আর পি এর ক্ষেত্রে কি হয়? NS 2 NP 1 থেকে 6। আর ডি এর ক্ষেত্রে কি হয় বল? ডি এর ক্ষেত্রে N-1 ডি 1 to 10 হলো NS 1 minus 2, NS 1 2। তাহলে আমাদের এনটা বোঝা যাবে, কারণ এটা ডিটা আমাদের একটা বিয়োগ হয়, তাহলে এনটা কেন নিলাম এটা মনে রাখলেও না, ওগুলো বার করতে পারবে। ওকে, এটা কিন্তু মনে রাখলো, এটা বার করতে পারবি। কোনো সমস্যা এখন পর্যন্ত? আর খুব হার্ডলি এটা খুব প্রশ্নটা, এটা আমার বেলায় প্রশ্নটা পড়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, এফ ব্লকের বার করতে পড়েছিল, কিন্তু প্রশ্নটা ভুল দিয়েছিল। এফ ব্লকেরটা বার করতে দিয়েছিল, কিন্তু প্রশ্নটা ভুল দিয়েছিল। আমার মানে প্রশ্নটা ভুল ছিল, আমি পড়া কি করতে পরে মানে বলেছিল ওটা নাম্বার, মানে একটা অ্যাটেম্প করি নাম্বার আর কি, মানে পুরো মানে অপশনটা হবে এটা। তাহলে N-2 হবে প্রথম, একটা F14 হয়ে যাবে। এফ ব্লকের ক্ষেত্রে প্রথমে এটা, সরি 1 to 14 হবে, 1 to 14 হলো। তারপর N-1 আসবে, ডি পুরো ডাইরেক্ট 10 হয়ে যাবে, মানে 0 আর সরি 0 to 1 হবে, N-D মানে 0 to 1 হবে, কারণ নয় 0 নয় 1, কারণ ল্যান্থারাম তো ল্যান্থারাম সিরিয়ামের কথা তো নেই, ওটা ডিটা ঢুকছে না। আর NS 2 হবে। আসলে এই জায়গাটা করে দিয়েছিল আমাদের 1 থেকে 14 জায়গা থেকে, এই জায়গাটা করে দিয়েছিল NS 2টার জায়গাটাও এটা উড়িয়ে দিয়ে NP করে দিয়েছিল, সব অপশনেতেই NP2 করে দিয়েছিল। চেঞ্জটা করছিল এখানে N-2 একবার এটা দিয়ে আবার এটা দিচ্ছে, এই NP2 সব NP2 বসিয়ে এসের জায়গায়। মানে ব্যাপারটা হচ্ছে এটা কি, মোড অফ মানে মোড অফ পেপার কোনটা দিচ্ছিস সেটা ইম্পর্টেন্ট ছিল, যে কোন মোডে তুই পরীক্ষাটা দিচ্ছিস। যদি তুই ইংলিশ মোডে পরীক্ষা দিস, তাহলে তুই নম্বরটা পাবি। বাংলা মোডে প্রশ্নটা ঠিক ছিল, আমার বন্ধুরা সবাই বাংলা মোডে আছে, আমি আমার ইংলিশ মোডে পরীক্ষা দিয়েছি, একে বলে ভাগ্য। আর আমার ভাগ্যে 5 খানা, আমার ভাগ্যে 3 মানে টোটাল বাংলা যারা পড়েছে তাদের মানে একটা ওটাকে ভুল বলা যায় না, ওগুলোকে ওটা ধরে নিয়ে ভুল ধরেনি, 3টে ভুল ছিল আমার প্রশ্ন, দুটো ফিজিক্স, টোটাল 5টা, ম্যাথে 3টে, ফিজিক্সে একটা, কেমিস্ট্রিতে একটা। আর বাংলা এগুলো সব ঠিক ছিল, বাংলা এগুলো 5টাই ঠিক ছিল। আমার 5 নম্বর আমি এক্সট্রা পেয়েছি ইংলিশে পরীক্ষা দিয়ে, আমি সব গোটা মোটা এক্সাম গোটা ইংলিশে ছিল। আসলে ম্যাথের ভুল ছিল হচ্ছে, ম্যাথের একটা মানে লগের জায়গায় GOL করে দিয়েছিল কোশ্চেন, GOL। বাংলায় ঠিক আছে, লগ লিখেছে। আমার ওখানে একটা আর একটা ভুল ছিল তোর ইয়েতে, ওখানে 3টে ভুল ছিল ম্যাথামেটিক্সে। আর একটা জায়গায় তোর ইয়ে ছিল, একটা অঙ্ক মানে তোর বলেছে হ্যান্ডশেকের একটা অঙ্ক ছিল, যে ওই এসে প্রবাবিলিটির একটা অঙ্ক ছিল, হলো। চারটে অপশনই ভুল ছিল, অপশন 4টি ভুল ছিল। অপশন আসলে মানে এত টুপি টাইপের আসো, ওটাকে ভুল, মানে ওটা সেই সিপি দিয়ে অ্যান্সারটা দিয়েছিল আর কি, ওটা ফ্যাক্টরিয়াল নাকি দিতে ভুলে গেছিল, 3-4টে দিকে, সো এটা অ্যান্সার ভুল ছিল। আর একটা অঙ্কের ইয়ে মানে গ্রাফ ছিল একটা, মানে গ্রাফটা যে অপশনে যে চারটে অপশনের ভিতরে দুটো গ্রাফ মানে ভুল দিয়ে সেম দিয়েছিল, A B সেম গ্রাফ। তোকে আগে কোশ্চেন আছে না, দুটো কোশ্চেন সেম অ্যান্সার দিয়েছিল, AB অ্যান্সার সেম দিয়েছিল, ওটা ভুল ঠিক না, ওটা এটা অ্যান্সার সেম দিয়েছিল, কিন্তু উত্তরে তো ডিটা। লোকে ভাববে যে AB হবে, কারণ দুটো একই উত্তর, দুটো দিতে উত্তর ছিল, কিন্তু উত্তর তো ডিটা। যাই হোক, ওটা আমার ভুল ছিল, আমি ওটা ভুল করেছিলাম। না, নাম্বার দেয়নি আমাকে, ওখানে 49 হয়েছে, 50 আমার কেমিস্ট্রি 50, ওটা একটাই ভুলিতে ছিল, 49 হয়েছে। গাধা আমি দুটো গাধা একটা দেখলে দুটো দিস হয়েছে, ঠিক মেরে দিলে বলো, দেখলে ওটা একবার যে অঙ্কটা কি করতে বলেছে, সাধারণ কথা, দুটো উত্তর আমরা কি জানি, দুটো টিমের ওটাই আনসার। ওয়েস্ট বেঙ্গলের মতো, ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন করছে, ওটা ভুল হতেই পারে একটু একটু। টুপিটা পরে নিলে ঠিক করে, নাহলে আমার 333 না, আমি মোটামুটি 300 না 258 ঢুকে যেতাম আরো, কারণ আমার অঙ্কের বেশি ছিল না। যাদের অঙ্কে ঠিক থাকে তাদের মানে রান উপরের দিকে থাকে। মানে ধর তুইও 100 পেয়েছিস, আমি 100 স্কোর করি, তুই অন্য 100 স্কোর করেছে, বাট আমি অঙ্ক বেশি করে 100 স্কোর করেছি, ফিজিক্স মানে ফিজিক্স বেশি করে 100 স্কোর করেছিস, অন্যজন কেমিস্ট্রি, অর্থাৎ আপনার প্রথম আমাকে নেবে, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্সকে নেবে র্যাঙ্কিং 1 আমি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্সকে শেষে র্যাঙ্কিং দেবে। আবার অঙ্কে যদি ভুল করিস তাহলে নেগেটিভ মার্কিংয়ে তুই আগে নামবি আগে,
তা তুই 100 পেয়েছিস, কিন্তু অঙ্ক বেশি করে ভুল করেছিস, অঙ্ক বেশি করে ভুল করে ফেলেছিস। ওরা আবার ফিজিক্স কেমিস্ট্রিতে ভুল করেছে, তখন যে ফিজিক্সে ভুল করেছে কম, মানে বেশি ভুল পেয়েছে, আগে 1 নম্বরে চলে গেল। কেমিস্ট্রিতেই অঙ্কে অঙ্কে থাক, ভুল করলেও যাবে। এবার দেখ আমাদের নেক্সট যেটা আছে এফ ব্লক। তো এফ ব্লকে যেগুলো আছে, ওই এফ ব্লকে ম্যাক্সিমাম হচ্ছে অযুগ্ম, তাই ওরা প্যারামেগনেটিক মুখস্থ রাখবে। এফ ব্লকের সমস্তটাই ম্যাক্সিমাম হচ্ছে অযুগ্ম ইলেকট্রন দেখায়, প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, জটিল যৌগ গঠন করতে চায়। ডি ব্লকের ক্ষেত্রে তোকে ওগুলো উত্তম অনুঘটক রূপে কাজ করে, ডি ব্লকের গুলো হলো। আর এটা প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, ডি ব্লক প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায়, মোটামুটি এরকম। আর পি গুলো হচ্ছে অধাতু, যদিও গ্রাফাইট, পি বা কার্বনের গ্রাফাইট, তাপতরিত কুফাইট, মানে ব্লকের মধ্যে যাদের মধ্যে গ্রাফাইট ছাড়া অন্য মধ্যে তাপতরিত কুফাইট, একমাত্র গ্রাফাইট হচ্ছে যে আমাদের তাপতরিত পরিবহন করে, আমরা জানি সেটা। সন্ধিগত মৌল তো জানিস কারা সন্ধিগত মৌল। নিষ্ক্রিয় মৌল হচ্ছে জানিস, বলবো না, NH26, তাদের বাইরের পক্ষে থাকে NH26। প্রতিনিধি মৌল জানিস, শুধু 1A আর 1B, মানে 1 আর 2 কে বলা হয় প্রতিনিধি মৌল। আবার এদিকে পি ব্লক ভ্রমণের প্রতিনিধি মৌল, এস আর পি হচ্ছে প্রতিনিধি মৌল। অভ্যন্তরীণ, হ্যাঁ ওরা রিপ্রেজেন্ট করে, ওরা গোটা এই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে, ওদেরকে ছাড়া কোনো মানে কিছুই করা সম্ভব না। তুই যাই করিস, ব্রোমিন দেখ, তুই টাইটেনিয়াম অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ হাইড্রাইড, ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ব্রোমাইড, তুই ডি ব্লককে যাই নিয়ে থাকিস, তোদের নয় হাইড্রাইডকে নিতে হবে না, কাউকে না কাউকে নিতেই হবে এসআরপি এর মধ্যে। তাই এরা জনকে যেটা রিপ্রেজেন্ট করে, তাই করে এদেরকে বলা হয় প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট। সন্ধিগত মৌল বা ট্রানজিশন জানিস, অভ্যন্তরীণ, হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। এই ল্যান্থানেট আর অ্যাক্টেন্সকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল, কিছু কিছু ক্ষেত্রে বি দেখতে পাওয়া যায়। হলো, এই ল্যান্থানিড মৌলসমূহের আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তন হয় একটা, এই M3+, যা C3+ থেকে শুরু করে Lu+ থেকে শুরু করে দেখ, আস্তে আস্তে কমে যায়, 103, 101, 198 চার মধ্যে আস্তে কমতে থাকে ব্যাসার্ধটা, আস্তে আস্তে যত প্লাসের এমনিতেই কমে জানি আমরা, আমাদের জানি যত ডান দিক থেকে বাঁ দিকে যাবো, সরি বাম দিক থেকে ডান দিকে যাবো, তত আমাদের কমবে, এটা আমরা জেনে গেছি, নতুন করে আর কিছু করার দরকার নেই। কিন্তু এটা এর ক্ষেত্রে ল্যান্থাইড সংখ্যা একটু বেশি হয়, কারণ আমাদের একটুখানি এখানে একটা স্ক্রিনিং এফেক্ট থাকার জন্য একটু জানা দরকার নেই অতটা, কারণ প্রশ্ন আসবে না, এটা জয়েন্ট এইচএস বলে লাভ নেই। তারপর দেখ সোজা চলে আসছি আমাদের কাকে কি বলে। যেমন পি ব্লকের NH2NP4, অর্থাৎ 4 আর 2 6, মানে আমাদের অক্সিজেন গ্রুপটাকে বলা হয় চালকোজেন, নাইট্রোজেনকে বলা হয় নাইট্রোজেন গ্রুপটাকে বলা হয় নিক্টোজেন। তারপর থেকে বলা হয় 17টাকে বলা হয় হ্যালোজেন, 18টাকে বলা হয় নিষ্ক্রিয়। বলো, এই ডি এর 3D-টাকে 3D বলা হয় প্রথম সন্ধিগত, 4D দ্বিতীয়, 5D তৃতীয়, এই হচ্ছে নাম। আইউপিএসসি নাম কিছু যেটা জানিস, যে আন অফ ক্যাম্প কি করে হয়, 101 মানে হচ্ছে আননীল আনিয়াম, 102 আননীল বিলিয়াম, মানে বিলিয়াম মানে বাইয়াম, বিলিয়াম মানে বাইয়াম, সরি ভুল বলবো, আননীল ট্রাইয়াম, এরকম করে হয়ে থাকে, এগুলো জানিস। 101, 108, 10 দিনের কথা হলে 117, 111 কথা হবে বলতো, 111 না দেখে বল, 111 কথা হবে, 111 বল বল, রয়্যান্টিজিয়াম রয়্যান্টিজিয়াম কত হবে বল, এটা বল, 111 কত হবে বল, আইপিএসসি নেম। আরে বল, আনিয়াম, এই তো বলে দিলাম। একে কত হয়, একে আন, একে ওয়ান, এ তো আন, তার সাথে আইয়াম, এই তো। শূন্যই নীল হয়, জানিস তো, শূন্যতে নীল হয়। 2-এ বাই, জানিস, জানিস তো এটা। 3-এ ট্রাই, তাহলে 4-এ কোয়াড, 5-এ পেন্ট, 6-এ হেক্স, 7-এ সেপ্ট, 8-এ অক্ট, 9-এ এন, আর 10-এ পিটি মেরে দেবো, আর নীল, আর নীল, আর নীল হয়ে যাবে 10, 10 আর থাকবে না 9 পর্যন্ত, 10 হয়তো আর নীল আবার চলে আসছে, 1 মানে আন, 0 মানে নীল, তাই না? তাহলে কি করে হবে সেটা, পুরো ভাবতে হবে। আচ্ছা, পারমাণবিক ব্যাসার্ধ পড়ানো হয়ে গেছে, যদি বলিস সমজিৎ ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর ভ্যান্ডার ওয়ালস ব্যাসার্ধ, 3 টাইপসের মধ্যে ব্যাসার্ধ হয়ে থাকে, এগুলো পড়ানো হয়নি রায়দা,
যদি পড়ানো ঠিক আছে ও বলতে পারছিস এই মানগুলো দেখ একই মৌলের দুটো পরমাণু সমযোজী বন্ধন যুক্ত থাকে। একই মৌলের জন্য হাইড্রোজেন, এরা দুজন সমযোজী বন্ধনে যুক্ত থাকে। এটা হচ্ছে হাইড্রোজেন আছে, একই মৌলের দুটো পরমাণু দ্বারা যুক্ত থাকে, পরস্পর যুক্ত থাকে। একে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। কি হয়, ধর এটা যদি এরকম অনেক সময় হতে পারে, এরকম থেকে এরকম ঢুকে গেল, ঢুকে যেতেই পারে। তাহলেও এর আন্তর যে নিউক্লিয়াস দূরত্বটা, এই আন্তঃনিউক্লিয়াস দূরত্বটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, কোনোটা কিন্তু নয়। সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ ওটাই যেটা হচ্ছে ওদের মধ্যে আন্তঃনিউক্লিয়াস দূরত্ব। বোঝা গেল? ধাতু ব্যাসার্ধ কোনটা বলতো? ধাতু ব্যাসার্ধ বলতে কি বুঝিস? দুটি ধাতব কেলাস পাশাপাশি রাখলে ওদের নিউক্লিয়াস দুটি মধ্য দূরত্বের অর্ধেককে ধাতব ব্যাসার্ধ বলে। এই ধর যখন রেখেছিস, ধর দুটো রেখেছিস, আমার ধাতব ব্যাসার্ধ রেখেছিস, এই নিউক্লিয়াস থেকে যে দূরত্বটা, দুটো নিউক্লিয়াসের দূরত্ব তার অর্ধেকটাকে বলা হচ্ছে ধাতব ব্যাসার্ধ। এখান থেকে এখানে এ হয়, তাহলে A/2 হচ্ছে ধাতব ব্যাসার্ধ। জাস্ট জেনে রাখ এগুলো। আর আছে ভ্যান ডার ওয়ালস ফোর্সেস। ভ্যান ডার ওয়ালস ফোর্সেসটা কিন্তু একটুখানি আলাদা জিনিস। সেটা কি না, ভ্যান ডার ওয়ালস ফোর্সেসটা হচ্ছে কোনো কঠিন মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি দুটো পৃথক অণুগুলি, ধর কোনো মৌলের কঠিন অবস্থা আছে, ধর এরকম অবস্থা একটা আছে, এরকম ঢুকে আছে, প্রথমটা ঢুকে আছে। তা কোনো মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থা দুটি পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুই পরমাণু নিউক্লিয়াসের দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে। এইখান থেকে এই ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমাদের কি, এটা সমযোজী সমযোজী, এটা তো সমযোজী। ধরে নে আর একটা আমাদের আছে এরকম, এটাও একটা সমযোজী বন্ধন, কালোটা একটা সমযোজী বন্ধন, লালটা একটা সমযোজী বন্ধন হলো। এইবার কি বলছে দেখ, এই যে দুটো আমরা পেলাম, কোনো মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণু নিউক্লিয়াস দুটি দূরত্ব দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তার মানে ধর এইখান থেকে এইটা, এই যে এইখান থেকে এইটা, এই যে এইটা, এই দূরত্বটা হচ্ছে, এই যে দূরত্বটা আঁকলাম এখান থেকে এতটা, এদের যে অর্ধেক করলাম, তাহলে এই দূরত্বটা বা এই দূরত্ব হচ্ছে ভ্যান ডার ওয়ালস। এইখান থেকে এই দূরত্বটা দেখ, তিনি এই একটা আছে, এই একটা আছে, তাই তো? এইটা সমযোজী, এটা সমযোজী, আর এইটা ভ্যান ডার ওয়ালস। বোঝা গেছে এবার কোনটা সমযোজী কোনটা ভ্যান ডার ওয়ালস ফোর্স? আমরা বলি না উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে কি? উইক ভ্যান ডার ওয়ালস সমযোজী বন্ধ দুটো উইক কেন বলি? কারণ এটা দুটো আলাদা আলাদা পরমাণুগুলো, দুটো আলাদা পরমাণুর মধ্যে সব যদি বডি যদি ছোট হয়, যদি খুব বড় হয়, তাহলে কি হবে? ভ্যান ডার ওয়ালস ফোর্সটা ভালো হবে, তখন স্ট্রং ভ্যান ডার ওয়ালস ফোর্স বলি আমরা। যদি খুব দুটি বড় হয়, দুটো খুব বড়, এ একটা বড়, এ একটা বড়, তার মানে কি তাদের আকারটা বিরাট, তাদের অর্ধেকটা বিরাট, কারণ দূরত্ব, সেটা হবে উইক ভ্যান ডার ওয়ালস, তখন সেটা উইক হয়ে যাবে। যেহেতু পারমাণবিক কক্ষগুলির অভিলেপনের ফলে সঞ্জীব বন্ধন সৃষ্টি হয়, সঞ্জীব বন্ধন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সর্বদাই বড় হয়। ঠিক আছে, বোঝা গেল কেন উইক হয়, কেন হয়। এবার হচ্ছে পর্যায় বরাবর আমি কেন, এবারে আমি ব্যাখ্যা দেবো না, কিন্তু ব্যাখ্যাটা খুব যেগুলো জায়গায় ছোটখাটো ব্যাখ্যা দেবো, পরপর বলে যাবো, একটা করে পয়েন্ট বলবো আর বলে যাবো। পরমাণুর আকার, এটা আসলে আমাকে ব্যাখ্যা দিতে হবে না। পরমাণুর আকার বাম দিক থেকে ডান দিকে, মানে হচ্ছে পর্যায় বরাবর কি হতে থাকে, ছোট যত যাবে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে, পারমাণবিক আকার হ্রাস পাবে। আমি হ্রাস মানে লিখবো মাইনাস, আর পরমাণু পজিটিভ লিখবো। এটা 1 নম্বর হয়ে গেল। আর 2 নম্বর, যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে নামে, এটা হচ্ছে গ্রুপ থেকে নিচের দিকে যদি নামে, তাহলে সেটা হচ্ছে প্লাস এ শুরু হতে থাকে। এটা হচ্ছে পরমাণু আকার। ব্যাখ্যা দেওয়া দরকার আছে? ব্যাখ্যা লাগবে? যদি লাগে তাহলে কেমিস্ট্রি পারছি আর পরে কিছু হবে। একটা জিনিস মনে রাখবি যে আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট জিনিসটা কি না, পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে যে সমস্ত ইলেকট্রন পূর্ণ কক্ষগুলি আছে, যেগুলো বাইরে থেকে ইলেকট্রনগুলো ঘুরছে,
সেগুলি বহিস্থকক্ষে উপস্থিত ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব কমিয়ে দেয়। অর্থাৎ তুই ঘরের ভিতরে আছিস, আমি বাইরে আছি, তোর মায়ের কাছে কিছু জিনিস নিতে হবে, তোরও লাগবে, তোর দাদারও লাগবে, হ্যাঁ একই জিনিস। হ্যাঁ, তুই ঘরের ভিতরে আছিস, তুই তুই তার তোর তোর তুই কি চাইবি, দাদা ঘরের দরজা ঢুকতে না পারে, দরজাটা বন্ধ করে দিবি, দরজাটা বন্ধ করে দিবি। সেটাই হচ্ছে আবরণী ক্ষমতা। দিস ইজ আবরণী ক্ষমতা। বিভিন্ন উপকক্ষে উপস্থিত ইলেকট্রনের আবরণী প্রভাব হলো এস এর সব থেকে বেশি, তারপর পি, তারপর ডি, তারপর এফ। সবচেয়ে ক্ষমতা হচ্ছে এস এর, কারণ সবচেয়ে কাছে থাকে, ছোট হয় কাছে থাকে, আর এফ এর তো বিরাট বড়, খুব কম। তার উপরে তাকে অন্তর্বর্তী কক্ষস্থিত ইলেকট্রনগুলি নিউক্লিয়ার আধানকে আড়াল করে এবং এই ক্ষমতাকে বলা হয় আবরণী প্রভাব। বিভিন্ন উপকক্ষে উপস্থিত ইলেকট্রন আবরণী প্রভাবের ক্রম হলো এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ। এস সব থেকে বেশি। এবার দেখ শ্রেণী বরাবর আকারে পরমাণু আকার কি হয় আমাদের জেনে গেছি, আমরা সহজে তত যায় তত বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমি বোঝাতে চাইছি সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ বলতে চাইছি। সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে যে কোনো শ্রেণী বরাবর প্রথম মৌল অপেক্ষা দ্বিতীয় মৌলের আকার বড় হলেও পরবর্তী মৌলের ক্ষেত্রে অ্যান্টিনার সংকোচনের প্রভাব কম এবং কোনো ক্ষেত্রে আকার প্রায় অপরিবর্তিত থাকে। কি আবার বলছি দেখ, কপার AgAu, কপারের 1.28, কিন্তু AgAu এর আকার কিন্তু অনেক, এই Ag 1.44, কিন্তু AU যেহেতু কমে গেল 1 থেকে বাড়লো 1.44, কিন্তু AU প্রায় সেম থাকে। কেন সেম থাকে? সেম থাকার একটা কারণ হচ্ছে যেহেতু আমাদের ল্যান্থানাইট সংকোচন ঘটে, আমরা জানি ল্যান্থানাইট একটা সংকোচন, পারমাণবিক ক্ষেত্রে সংকোচন ঘটে, এফ ঢুকে, যেহেতু এফ ঢুকে যায় তাই স্ক্রিনিং এফেক্টটা আবরণী ক্ষমতার জন্য আকারটা ছোট হয়ে যায়। তাই কি হয় সেক্ষেত্রে, এই যেহেতু ল্যান্থানাইট সংকোচনের জন্য ল্যান্থানাইট সংকোচন ছুটে গেল, আসলে ঘটনাটা বাড়লো, ধর 1.2, যেমন আমাদের বলছি কপারের 1.28 হয়, তারপর হচ্ছে এজির হয় 1.44, এবার এইউ এর ধর হওয়ার পর ছিল 1.9 বা কিছু একটা, সেটা হয় আসলে 1.44টা আসলে কি হয় বলতো, 1.2 থেকে 1.44টা একদম 1 হয়ে যায়, ধর 1 হয়ে যায়, তারপর আবার বাড়ে, দিয়ে আবার 1.44 এসে গিয়ে দাঁড়িয়ে যায়, সেম এসে দাঁড়িয়ে যায়। এবার হচ্ছে যা যা বললাম ওগুলো হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এবার আমি আসছি আয়নীয় ব্যাসার্ধ, খুব ইম্পর্টেন্ট জিনিস, আয়নীয় ব্যাসার্ধ। এর দ্বারা যেগুলো পরমাণু আকার ব্যাপারে এখানে সমযোজী। এবার আমি আসছি আয়নীয়, পরমাণুর আকার আয়নীয়, অর্থাৎ প্লাস মাইনাস হলে কি হবে। পর্যায় বরাবর কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পায়, তো এটা বুঝিয়ে দিচ্ছি, এটা বোঝানোর দরকার আছে। পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নগুলির ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকে। যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত কি হয়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পায় কিন্তু সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নগুলির ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পেতে থাকে। মানে কি বলতে চাইতে হবে, কেন কিরকম বলতে ধর ধর আমার লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, হলো, আবার ধর সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, তাহলে লিথিয়ামের কত আমাদের 3, তো লিথিয়াম এলআই, তাহলে আমি এলআই প্লাস নিচ্ছি, আর বি দেখ 4, বি 4, তার মানে সমসংখ্যক ইলেকট্রন আনতে হবে, তাহলে এলআই 2+, বি 2+ নিচ্ছি, দেখ ইলেকট্রন সংখ্যাটা সমান। তাই বলছে যখন সম ইলেকট্রন সংখ্যা হবে তখন এইটা এর থেকে বেশি হবে। এটা কিন্তু অনলি ফর ক্যাটায়নের ক্ষেত্রে, হ্যাঁ, ফর ক্যাটায়ন। সোডিয়াম প্লাস তাহলে Mg2+, এটা বেশি হবে, বোঝা গেল। কারণটা কি, নিউক্লিয় চার্জের মানটা ক্রমশ বাড়তে থাকে, কারণ নিউক্লিয় চার্জের মানটা বেড়ে যাচ্ছে, নিউক্লিয় যে পরমাণুর চার্জটা তার মানটা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা কি জানি যে 1/z/e=1/r, তো z/e সমান 1/r, আর এর সাথে ব্যস্তানুপাতিক, আর সাথে ব্যস্তানুপাতিক, তো এই দিক থেকে আসলে আমরা লিথিয়াম এমনিতেই বড়, লিথিয়ামের আকার বেরিলিয়ামের থেকে বড়, এটা আমরা জানি। যত যত আমরা যাবো তার দিকে হ্রাস পায়, আমরা এমনিতে জানি যে যত বড় হ্রাস পায়, এক্ষেত্রে সেটাই থাকে, এদিকে এক্ষেত্রে সেটাই থাকে, যত আকার পরমাণুর, যত পরমাণুর ইয়েটা বাড়ে, ডান দিকে যাবো তত আমাদের আকারটা হ্রাসই পাবে।
সেটা প্লাসের ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রে সেটা প্লাসই হোক আর যাই হোক। বোঝা গেল? যদি এটাতে আমি নিতাম, যদি এটা আমি যদি এল নিতাম, এল থ্রি প্লাস আর অফ, হ্যাঁ আর অফ পি টু প্লাস, আর মানে রেডিয়াসটা আমি আর অফ এল থ্রি প্লাস না, তাহলে এটা এরকম হলো। আবার যদি কখনো প্রশ্ন হয় ক্লোরিনের ব্যাসার্ধ কত, 0.99, কিন্তু সিএল মাইনাসের আয়ন কিন্তু 1.81 বেড়ে যায়। অক্সিজেনের 0.73, কিন্তু O2 মাইনাসের 1.40। অর্থাৎ কি বলি ক্যাটায়নের ক্ষেত্রে, এটা আমি যা বলছি ক্যাটায়নের ক্ষেত্রেই বলছি এখন। ক্যাটায়নের ক্ষেত্রে কি আয়নের ব্যাসার্ধ কি, কোনো আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব ইলেকট্রন মেঘের উপর নিউক্লিয়াস আকর্ষণ বেশি থাকে সেই দূরত্বটাকে আয়নের আয়ন ব্যাসার্ধ বলা বলছে। কোনো আয়ন আছে তার ভেতরে কোনো আয়নের কোনো আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত এই ইলেকট্রন মেঘটা থাকে এবং মেঘের উপরে এতটা ছড়া, এই এখানে ইলেকট্রন আছে কিন্তু এর উপরে সে টানটা এখানে গিয়ে পৌঁছুচ্ছে না, এই পর্যন্ত পৌঁছুচ্ছে, তাই এই পর্যন্ত পৌঁছানোটাকে বলা হয় আমাদের মেন হচ্ছে আয়নীয় ব্যাসার্ধ। যদি বলা হয় এলআই আর এলআই প্লাসের মধ্যে কার আয়নিক ব্যাসার্ধ বেশি, তাহলে এলআই আর এলআই প্লাস দুজন আছে, তাই এদের মধ্যে কার বেশি দ্বৈত হবো, তখন কিন্তু এলআই এর বেশি, প্লাসের কম। ক্যাটায়নের ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে উল্টো হয়ে যায়, ওটা তো বলবো যে ক্যাটায়ন আলাদা করছি। এলআই থেকে কিন্তু এলআই প্লাসের এটা বেশি, এলআই এর বেশি এলআই প্লাসের থেকে, আকার আয়নের ব্যাসার্ধ কিন্তু বেশি। এলআই প্লাসের আয়নীয় ব্যাসার্ধ কিন্তু এলআই থেকে কম। আবার এফি টু প্লাস, আর যদি এফি টু প্লাস নিস, এপি টু প্লাসের থেকে এপি থ্রি প্লাসের থেকে আবার এপি টু প্লাসটা বেশি, সাধারণ কথা, তাহলে টু প্লাস থ্রি প্লাস হলো। তার মানে ব্যাপারটিকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখন এক বা একাধিক ইলেকট্রন অপসারণ করছি, হ্যাঁ, তখন তার মধ্যে কি ক্যাটায়নের মধ্যে ইলেকট্রনের সংখ্যা অপেক্ষা প্রোটনের সংখ্যা বেশি হচ্ছে, তাই তো? তাহলে তোর মধ্যে আমি যদি দেখি তোর ধর দাদা, তাহলে তখন প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যা কমেছে, তার মধ্যে আকর্ষণটা বাড়ছে। আকর্ষণ বাড়লে তো সংকোচন হবে। বোঝা গেছে? ক্লিয়ার তো? আবার এবার অ্যানায়নের ক্ষেত্রে বলি, উল্টোটা ফর অ্যানায়ন, তাহলে ফর অ্যানায়ন আমি ইলেকট্রন কি হচ্ছে আমার ক্যাটায়নের থেকে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে বাড়লে আমার ওর উপর আমার যে নিউক্লিয়াসের উপর ওটার প্রভাব কমবে, এই জন্যই ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাসের গেটারটা বেশি। আর এই কারণেই যত লিথিয়াম টু প্লাস বি টু প্লাস যত বাড়াচ্ছি, তত লিথিয়াম টু প্লাস আমাদের বেশি থাকছে, মানে ব্রেনার থেকে বেশি থাকছে। হলো? ওই যে দেখি শ্রেণী বরাবর, এটা বাম দিক থেকে ডান দিকে দেখিয়েছিলাম, এবার যদি আমি শ্রেণী বরাবর, তখন কি হবে, যত লিথিয়াম সোডিয়াম এরকম আছে, লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস কে প্লাস আর বি প্লাস, তখন কি হবে আমরা কি জানি, উপর থেকে নিচের দিকে আকারের আয়তন বাড়ে, এখানেও বাড়বে বৃদ্ধি পাবে। কনসেপ্ট ক্লিয়ার? আবার অ্যানায়নের ক্ষেত্রে যদি ফ্লোরিন থেকে নিচের দিকে নামি, ক্লোরিন ব্রোমিন আয়োডিন মাইনাস 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 মাইনাস, তার ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও বাড়বে, কারণ এই ক্ষেত্রে আমাদের একটা কক্ষ বেড়ে যাচ্ছে, একটা করে বৃদ্ধি করছে, এটা মাথায় রেখে আমাদের একটা কক্ষর বৃদ্ধি মাথায় করছে। আর আমাদের ক্যাটায়নগুলো আমাদের আমরা তো ইলেকট্রন বেশি বা কমা করতে পারি, বেশি কিছু করতে পারি না, এই জন্য ওই দুটো ক্লোরিন মাইনাসের মধ্যে দেখো দুটি সিএল মাইনাস ফ্লোরিনের উপর কিছু করতে পারি। এই যে অক্সিজেন আর ফ্লোরিন দেখি দুটি মাইনাস পাই, তাহলে তার মধ্যে কোনটা বেশি হবে কোনটা কম হবে, যদি N2O2 F মাইনাস হয় তখন কি হবে, ধর N3 ধরে নে N3 মাইনাস আছে, ধরে আমি এখানটা মুছছি, ধরে নে আছে N3 মাইনাস O2 মাইনাস আর F মাইনাস, তাই তো? তাহলে সেম হয়ে গেল। তাহলে দেখেন ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা দেখ 10 নিউক্লিয় চার্জ কত, +7 +8 +9। এবার বল কার বেশি হবে কার কম হবে, খুব সোজা করে দিচ্ছে। এবার দেখ প্রচুর আছে, 10টা আছে কিন্তু 7 আছে, তার মানে কি প্রভাব খাটাতে পারবে না, তাহলে প্রচুর বেড়ে যাবে,
প্রচুর বেড়ে যাবে না, বড় হয়ে যাবে। তার তুলনায় এটা এ 8 আছে, টানতে পারবে। তার তুলনায় 9 আছে, তাহলে এরকম হবে। তাহলে উপর থেকে নিচের দিকে উপর দিকে বাড়বে। ওকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মানে বিকালে হ্যাঁ ফাঁকা আছে, কেন বলতো? আমি হলবার যাবো তো মায়ের সাথে বিকালে বাড়িতে। আমি মা ভাই আমি ভাই যাবো আজকে ষোলোবারই যাবো। আমি মা আমার টোটোতে গাড়ি নিয়ে যাবো, আমি তোমার তো সাইকেলে যাবো। আমি মা ভাই, আমি সাইকেলে যাবো, মা ভাই গাড়িতে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো। এটা বলছিলাম দেখ, যে আমার তাহলে এটাতে উপর দিয়ে যত, কারণ এটা চার্জটা বেশি আছে, তাই এইটা দেখেও তুই করতে পারিস। হলো। আর যদি তুই এটাও ভেবে নিতে পারিস, যদি তুই আমার লিথিয়াম বেরিলিয়াম, যেমন বলছিলাম লিথিয়াম বেরিলিয়াম, লিথিয়াম প্লাস বেরিলিয়াম 2+, তার মানে এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা কত বল? লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা তখন কত? লিথিয়াম 3, লিথিয়াম 3 আমরা 2 হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। মানে আর এক্ষেত্রে এরও 2, এর প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা কত? আর এর 4, 3 2 4 2, তার মানে কি, তার মানে কি হবে বলে এবার? 3 2 4 2, তাহলে এর সংখ্যাটা সেম আছে। এখানে কি হয়েছে, এখানে দেখ প্রোটন সংখ্যাটা চেঞ্জ হয়েছে, এখানে ইলেকট্রন সংখ্যাটা চেঞ্জ হয়েছে, তার মানে কি এ একটু বেশি কাছে টেনে নেওয়ার কথা তো নিয়ম অনুসারে। এটা বেশি, এটা দেখ, এটা 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 খুব বেশি আছে, এটা দেখ প্রোটন সংখ্যাটা বেড়ে গেছে, বেরিলিয়াম প্রোটন সংখ্যাটা কমে গেছে, তাই তো? বেরিলিয়ামের এটা এটা কি প্রোটন সংখ্যা, এটা ইলেকট্রন সংখ্যা। এখানে এটা ইলেকট্রন সংখ্যা, এটা এখানে ইলেকট্রন সংখ্যাটা সেম দেখ, 2 3 4। আমি কি বলছিলাম, যত কাছে তত তো বন্ডটা ছোট হওয়ার কথা। দেখ এখানে দেখ প্লাসকে দেখ উল্টে গেছে, দেখ ঘটনাটা দেখ উল্টে গেছে। কেন উল্টাচ্ছে এখানে? এই যে উল্টানোটা কেন আসছে দেখ, এটা দেখ, এটা একটা জিনিস, এটা একটা কাজ করে, এটা যেমন এটা হচ্ছে 8 ভাগ কর, 7/10, 8/10, 9/10, কার মান সব থেকে বেশি? দেখ 9/10-এর মানটা 9/10-এর মান সব থেকে বেশি, ও সব থেকে ছোট। 8/10 এখানে সেরকম কর, তা 2/3, 2/4, তার মানে কার কার বেশি কার কম বল এবার? সরি ভুল বললাম। ইলেকট্রন সংখ্যা, আচ্ছা আচ্ছা, ইলেকট্রন সংখ্যা বাই ইয়ে তো, হ্যাঁ ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা প্রথম হচ্ছে প্রোটন সংখ্যা, এইটা বাই এটা ঠিকই করেছে, 3/2, 4/2, তার মানে এটা 2, আর এটা দেখ 1.5, 1.5, তার মানে কে কে বেশি? 2টা বেশি, তার মানে ওর কম হবে। ঠিকই তো আছে, উল্টো কোথায়? উল্টো কোথায়? ঠিকই তো আছে, ওটাই তো হয়েছে, লিথিয়াম বড় তো, যার মান বেশি সে তো ছোট, এটা তো, যার মান বেশি সে ছোট, উল্টো কোথায়? ঠিকই তো আছে। বোঝা গেল? তুই দেখেন দেখাটা ভুল দেখছিলি, দেখ ভাগটা করে নে, ভাগটা করে বুঝতে পারবি। 3/2, 4/2, এখানে 7/10 ওল্টো হচ্ছে, 7/10 9/10 ছিল, এই জন্য বুঝতে পারিস, এতে উল্টে 3/2 হয়ে গেছে তো, তার 2/3 নাই, 2/3 তো নাই, বোঝা গেছে এবার? এটা কথা ওরা বাদ দে, এটা 9/10 আছে, এই মানটা দেখ, এর 9/10, এর সবচেয়ে তাহলে এর কি, তাহলে সবচেয়ে কম এর হলো, তারপর এর হলো, তারপর এর হলো, তাই তো? তাই এর এখানে মানটা এর মান সবচেয়ে বেশি, এর মান সবচেয়ে বেশি, বেশি সবচেয়ে কম, তারপর এটা এটা সবচেয়ে কম, এটা বেশি হচ্ছে, তারপর এরকে দেখ, আসলে এখানে দেখে এর কি সব, এখানে প্রোটন সংখ্যাটা এতটাই বেশি হয়ে যায়, প্রোটন সংখ্যাটা বার চেঞ্জ হচ্ছে, এখানে প্রোটন সংখ্যা চেঞ্জ হচ্ছে, মানে একটা যখন প্রোটন এক্সট্রা ঢুকছে, একটা যখন প্রোটন এক্সট্রা ঢুকছে, সে তো ইলেকট্রনের উপর বেশি প্রভাব খাটাবে না, বেশি ছোট হবে, তা সেটা তো হয়েছে, সেটাই তো হচ্ছে লিথিয়াম প্লাস তো বিরাম টু, সেটা তো বলছি। একটা প্রোটন এক্সট্রা ঢুকছে, এখানে এখানে ইলেকট্রনে চেঞ্জ হচ্ছে, এখানে প্রোটনে চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে প্রোটন বেশি আছে একটা, এটা প্রোটন বেশি আছে, সে কি করছে, ওর উপর বেশি প্রভাব খাটাবে, এই দুটো ইলেকট্রনের উপর বেশি কাছে টানবে। পারমাণবিক আয়তন, যেটাই পারমাণবিক হচ্ছে ওটাই পারমাণবিক আয়তন, কারণ গ্রাম পারমাণবিক আয়তন তো তখন একটু বলিয়ে দিই, ঠিক আছে ব্যাপারটা।
পারমাণবিক আয়তন বলতে কি? ওজন বাই ঘনত্ব। আয়তন মানে কি? ওজন, পারমাণবিক আয়তন সমান হচ্ছে পারমাণবিক ওজন বাই ঘনত্ব, তাই তো? এটা তো তা পর্যায় বরাবর তা কি হবে? যত ডান দিক থেকে বাম দিক ডান দিকে যাবো, তা প্রথম আয়তন কমতে থাকবে, তারপর একটা সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আবার বাড়তে থাকবে, একটা সর্বনিম্ন পৌঁছানোর পর আবার বাড়তে থাকবে, হলো। আর শ্রেণী বরাবর কি হবে? যত পারমাণবিক ভর বৃদ্ধি পায়, তত মুখ্য শক্তি কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়, তো তবে পারমাণবিক আয়তন ক্রমশ কি হবে? বৃদ্ধি পাবে। একটা মতো কক্ষ বেড়ে যাচ্ছে। এই পর্যায় বরাবরটা হচ্ছে সমস্যা। পর্যায় বরাবরটা সমস্যা কেন বলছি? যত দেখ একটা করে কক্ষ তো বাড়ছে না, ইলেকট্রন সংখ্যা বাড়ছে। তার মানে তত কি হচ্ছে দেখ, যত যাচ্ছে তত ডেন্সিটি, যত আমার একটা ইলেকট্রন বাড়ছে তত আমার ঘনত্বটা কমছে, ঘনত্ব বাড়ছে। একটা কেন ইলেকট্রন ছিল, আবার ইলেকট্রন ঢুকলো, আবার ইলেকট্রন ঢুকলো, আবার তার ঘনত্বটা কি হচ্ছে? বাড়ছে তো। যত ঘনত্ব বাড়বে তত আয়তন কমবে, কিন্তু একটা সর্বনিম্ন মানে যখন পৌঁছে যাচ্ছে, যখন একটা মানটা একদম লিমিটেড চলে যাচ্ছে, যখন আর ওর থেকে ঘনত্ব মানে এরপর এখানে 7টাও যা 8টাও তার আর 6টাও তার, ধর পিককের লাস্ট কক্ষে 8টা থাকতে পারে, সেখানে 6খানা ঢুকে গেছে, 6খানা ইলেকট্রন আর 7খানা আর 8খানা এমন কিছু পার্থক্য নাই। 6খানা থাকতে ধর 6 কোটি টাকা, হ্যাঁ, আর 6 কোটি 1 টাকা, 6 কোটি 2 টাকার মধ্যে কোনো পার্থক্য নেই। সেরকম কেসের ক্ষেত্রে তখন ক্ষেত্রে কি হয়? তখন আবার বাড়তে থাকে, সেক্ষেত্রে তখন আর বাড়তে, কারণ তখন পারমাণবিক ওজনটা বেড়ে যায়, তখন ঘনত্বটা যতটা না বাড়ে তার থেকে ওজনটা বেড়ে যায়, কারণ ইলেকট্রন ঢোকার জন্য ওজনটা কিছুটা বাড়ছে, তখন ওজনটা বেড়ে যায়। কিছুটা বেড়ে সেটা প্রথম হচ্ছে এই দিকে যদি দেখাস, যদি এরকম চিহ্ন হয়, তাহলে প্রথম মাইনাসের দিকে যায়, তারপর একটা লিমিট পর্যন্ত গিয়ে ড্রপ করে, যে গ্রাফটা এরকম দেখতে পাবি, প্রথম মাইনাসের দিকে যায়, একটা জায়গায় প্রথম ড্রপ করলো, এখানে এরকম ড্রপ করলো, তারপর উঠে গেল, একটু বেশি ওঠে, অল্প ওঠে। আর নিচের দিকের ক্ষেত্রে কি হলো? এইগুলো এটা প্লাস, নিচের দিকে ক্ষেত্রে প্লাস, এটা প্রথমে মাইনাস, পরে প্লাস, হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক আয়তন। ধাতব ধর্ম, অধাতব ধর্ম আসলে ব্যাখ্যা দেওয়ার দরকার পড়বে না। ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন পরিণত হবে, তত ধাতব ধর্ম বাড়বে। আর ইলেকট্রন নেওয়ার প্রয়োজন হলে তাহলে আমাদের সোডিয়াম থেকে যত যাবো নিয়নের দিকে বা ফ্লুরিনের দিকে, ক্লোরিনের ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বেশি বৃদ্ধি পায়। সালফার, ফসফরাস সব অধাতু, সবাই ইলেকট্রন নিতে চায় আর সোডিয়াম ম্যাগনেসিয়াম ছাড়তে চায়, তাহলে কি হবে? যত সোডিয়াম থেকে দিকে যাবো তত আমার ধাতব ধর্ম কমবে, অথবা ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। জানি সেটা এগুলোর কিছু বলার নেই। যে কোনো পর্যায়ে বাম দিক ধাতব ধর্ম ও অধাতব ধর্ম, ধাতব ও অধাতব। পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মটা কি হচ্ছে? ধাতব প্লাস অধাতব, সরি মাইনাস অধাতব প্লাস। কেন? যত আমরা যাবো, যত আমাদের যত বাম দিকে যাবো তত আমাদের অধাতবগুলো দেখতে পাই, কারণ ওদের ইলেকট্রন নেওয়ার পরিবর্তে ইলেকট্রন ধরার পরিবর্তন এটা বেশি, তাই তো। আর শ্রেণী বরাবর, এটা শ্রেণী বরাবর, এই দিকটা শ্রেণী বরাবর যত যাবো, তত উপর থেকে যত যাবো তত কি হয়? আমার ধাতব গুণ তত বৃদ্ধি পাবে, তার কারণ ইলেকট্রন ছাড়ার গুণ তত বাড়বে। আকারে বড় হচ্ছে তো, ইলেকট্রন ছাড়তে পারে তো বেঁচে যাবে, আকারে বড় হয়ে যাচ্ছে না। তুই চাইবি নাকি বিরাট আকার তো ভুড়ি টুড়ি হয়ে বসতে? আমার তো ভুড়ি হয়ে গেছে, কেয়ার করে তোমাদের কিছু করছো না, তুই চাইবি না ভুড়ি হতে, সেটা ইলেকট্রন ছাড়তে থাকবে, তাহলে যত নিচে যাবো তত হচ্ছে ধাতব ধর্ম, নিচের দিকে হচ্ছে প্লাস, আর অধাতব মাইনাস। ঠিক আছে, একদম ধাতব ধর্ম একসাথে বলে দিলাম, ধাতব অধাতব। এবার দেখ অক্সাইডের প্রকৃতি ও ধাতব ধর্মের ধাতব অধাতব পর্যালোচনা। আর অক্সাইড বলতে দেখ, এই যে যারা ধাতু এরা হয়ে গেল, যে ধাতুগুলো যদি অক্সাইড করে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সেটা সবাই একটা অক্সাইড করে। এই অক্সাইডগুলোর কি বেসিসে চেঞ্জ হয় সেটা দেখবে। এটা মুচ্ছে এটা। এবার ধাতব অক্সাইডগুলো, ধাতব অধাতব অক্সাইডগুলো, অক্সাইডের চেঞ্জটা দেখবে। তো অক্সাইড আমরা কাটা আছি Na2O, MgO, Al2O3, SiO2, P2O5, এটা তো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, HCl পর্যন্ত টানা আছে। আরও ধরো SO3,
আর Cl2O7 এর আছে পরপর আছে আমার, তাই তো? তার মানে দেখ তাহলে Na2O এর হচ্ছে তীব্র ক্ষার, কারণ সোডিয়াম আমরা জানি NaOH তীব্র ক্ষার, তীব্র ক্ষার। তা যত যেগুলো যত ভালো, যত ধাতব ধর্ম কমবে তত আম্লিকতা বাড়বে, কারণ অধাতুগুলি আম্লিক, অধাতুগুলি তো আম্লিক, ধাতব ধর্মগুলো তো ক্ষারীয়, যারা ধাতু তারা তো ক্ষারীয়, ক্ষার, ক্ষার ধাতু বলে তো, বলেই থাকি আমরা, বলেই থাকি ক্ষার ধাতু, কথাতে বলেই থাকি ক্ষার ধাতু। যত ধাতব ধর্ম বাড়বে, যত ধাতব ধর্ম বাড়বে, ধাতব ধর্ম যত প্লাস হবে, দেন অতএব ক্ষারীয়তা বা আম্লিকতা তত বাড়বে, সরি ক্ষারীয়তা তত বাড়বে, ক্ষারীয়তা প্লাস হবে, অ্যান্ড অবলিক দ্য আম্লিকতা, আম্লিকতা মাইনাস হবে, কমবে। তার মানে দেখ এখন এই দিক থেকে এইদিকে যত যাবো তত আমাদের অধাতু ধর্মটা বাড়তে থাকে, তত অধাতু ধর্ম বাড়তে থাকছে, তার মানে ধাতব ধর্ম দিয়ে প্লাস মানে অধাতু ধর্ম মাইনাস, তার মানে এই দিক থেকে এদিকে সমস্যার সাথে আম্লিকতা বাড়তে থাকে, অর্থাৎ এটা ক্ষারীয়, মানে প্রচুর ক্ষারীয়, তীব্র ক্ষার, এটাও ক্ষারীয়, এটা উপধর্মী, মোটামুটি উপধর্মী, মৃদু আম্লিক, আম্লিক, তীব্র আম্লিক, অতীব আম্লিক, Cl2O7 তীব্র আম্লিক। আর ভুলবি, মনে থাকবে এবার, যদি যত অধাতব ধর্ম বাড়বে তত ধাতব ধর্ম কমবে, তত বেশি ধাতব ধর্ম যত, যত ধাতব ধর্ম যত কমবে, এই যে ধাতব ধর্মগুলো কমছে, ধাতব ধর্ম যত তত আম্লিকতা বাড়বে। আর ধাতব ধর্ম তাহলে নিচের উপর থেকে নিচের দিকে কি হবে, ধাতব ধর্ম বাড়ে, তার মানে আম্লিকতা কমবে, ক্ষারীয়তা বাড়বে। উপর থেকে নিচের দিকে সবসময় উপর দিকে এগুলো আম্লিক, আস্তে আস্তে N2O5, P2O5, AS2O3, Sp2O5, Bl2O5, N2O5 আম্লিক, কিন্তু Bi2O5 হচ্ছে বিসমাথ অক্সাইড, হচ্ছে ক্ষারীয়। Na2O5 দিয়ে নিস, Na2 আর একটা উদাহরণ দিতে দেখ, Na2O5, P2O5 এটা পড়েছিলাম মনে আছে, এটা পড়েছিলাম মনে আছে, এগুলো পড়েছিলাম মনে আছে যখন সেই, তাই আজকে আর বার বলেছি দেখ, তাই যত আমার উপর থেকে যেদিকে নামবো তত কি হবে, ধাতব ধর্ম কিন্তু কি হচ্ছে, বাড়ছে, ধাতব ধর্ম বাড়ছে, যত ধাতব ধর্ম বাড়বে তত ক্ষারীয় ধর্ম বাড়বে, প্লাস প্লাস ক্ষারীয় আর ধাতব, বোঝা গেছে? এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ। এখন বাকি আছে অক্সিজেন রিডাকশন আছে, তারপর যোজ্যতা, অক্সিডেশন যোজ্যতা, আয়নের বিভাগটুকু ভালো করে আয়নের বিভাগ, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ আসক্তি, ইলেকট্রন নেগেটিভিটি, তারপর হচ্ছে ঘনত্ব, গণনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মৌলের হাইড্রোক্সাইড, হ্যালাইড পুরো কর্ণ সম্পর্ক, হ্যালাইড আয়ন বিভাগ, অনেক কিছু আছে এখন, 8 দিন লাগবে মনে হচ্ছে, প্রথম দিকটা একটু টাইম লেগে গেল, ওগুলো না পড়ালে এগুলো হয়ে যাবে, আরেকটা দিন লাগবে, তার 3 দিন লাগবে না, যাই হোক আর দিন মানে একটা অর্ধেক দিন লাগবে, পুরো দিনটা ওটা ওই দিন পুরো দিনও লাগবে, আজকে অনেকটা টাইম লাগবে। তারপর দেখ এবার হচ্ছে জারণ বিজারণ, কি শেষ করা যায়, 2 ঘন্টা দিয়ে শেষ করবো, 1.5 ঘন্টা পর দেখা যাক যা হবে হবে, ইচ্ছাটার গোটাই করে দেবো। অক্সিডেশন রিডাকশন, ইচ্ছাটা তো পুরোটাই করা, আমি আর চাইছি না অন্যটা কেটে দেওয়া। অক্সিডেশন বা রিডাকশন প্রপার্টিস, মেনলি কথা এটা, যত আমাদের বাম দিক থেকে ডান দিকে যাব, কারণ আমাকে একটা কথা, আর এখান থেকে একটা কথা পরপর বলে দিই, যত ধাতব ধর্ম, ধাতব ধর্ম যত কমবে, ধাতব ধর্ম যত কমবে বা যত বাড়বে, প্রথম যত বাড়বে, তাহলে 1 নম্বরে কি বলবো, এটা পয়েন্টটা মনে রাখবে, ধাতব ধর্ম যত বাড়বে, যত বাড়বে, কিছু কিছু পয়েন্ট বলে দিই। 1 নম্বর আম্লিকতা, কি হবে বল, তত বাড়বে, তত বাড়বে, ভুলবার বলছিস, যত কমবে, সরি 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 সরি, ভুল বলছি আমি, একবার বলছি, আম্লিকতা তত, মানে বলতে বলতে ইয়ে হয়ে গেছে, ধাতব ধর্ম যত বাড়বে আম্লিকতা তত কমবে, হলো, আম্লিকতা যত, আম্লিকতা যত যত কমবে, জারণ ক্ষমতা তত হ্রাস পাবে, জারণ ক্ষমতা তত কমবে, এটা মনে রাখবে, তত কমবে।
অর্থাৎ অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যদি যাই, অর্থাৎ পর্যায় বরাবর ডান দিক থেকে বাম দিকে যদি যায়, সরি বাম দিক থেকে বাম দিক থেকে ডান দিক বরাবর যায়, তাহলে কি হবে বল? তার মানে ধারণ ক্ষমতা ধাতব 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 ধর্ম কমতে থাকে, তার মানে জারণ ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। এদিকে জারণটা এদিকে বৃদ্ধি হয় আর বিজারণ হ্রাস। তার মানে কি? দেখ, জারণ মানে কি? ইলেকট্রন কি ধাতব ধর্ম কমছে মানে কি? ইলেকট্রন ছাড়ার ইলেকট্রন নেওয়ার প্রবণতা বাড়ছে, হলো? তার মানে কি? যত আমার জারণ কাকে বলে? ইলেকট্রন নেওয়া কিন্তু জারণ বলে। ইলেকট্রন নিলে জারণ, ইলেকট্রন ছাড়লে বিজারণ। ইলেকট্রন তো নিচ্ছে, কারণ ধাতব ধর্ম বাড়ছে, ধাতব ধর্ম কমছে, তার মানে জারণ বৃদ্ধি পাচ্ছে আর বিজারণ ক্ষমতা হ্রাস পাচ্ছে। বোঝা গেল? যত আমার ডান দিকে যাব, তত আমার কিছু ইলেকট্রন নেবার বাড়ছে অধাতব বাড়ছে, তত জারণ বাড়ছে। বোঝা গেল? মানে লিঙ্ক আপটা বোঝা গেছে এবার? আর আশা করি ভুল হবে না। উল্টো দিকে যদি উপর থেকে নিচের দিকে নামে, তত কি হচ্ছে? ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়ছে। যত ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বাড়ছে, তত কি হচ্ছে? বিজারণ ধর্মটা কি হচ্ছে? বাড়ছে। ইলেকট্রন নেওয়ার মানে তো বিজারণ, তার উপর নিচের দিকে বিজারণ ধর্ম বাড়ছে। ক্লিয়ার? ভুলবার কথা নয় আশা করি। এইভাবে এরকম বলে দিচ্ছি আমি, তবু লাস্টে আমি সামারাইজ করবো এখন। শ্রেণী বরাবর বলে দিলাম। তাহলে যদি জারণ ক্ষমতা বলি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, SiPaCl, তাহলে সোডিয়াম থেকে ক্লোরিন দিকে জারণ ক্ষমতা কি হবে? বাড়বে, বিজারণ ক্ষমতা কমবে। সোডিয়াম হচ্ছে তীব্র বিজারক। জারণ ক্ষমতা মানে কি? ভুল বলছিস। যত জারণ ক্ষমতাটা বাড়বে, উপর থেকে যেদিকে বলছি না তো, আমি সোডিয়াম টু ক্লোরিন বলছি। সোডিয়াম টু ক্লোরিন তো পর্যায় বরাবর। সোডিয়াম থেকে ক্লোরিন তো এনে তো Cl বললাম তো। NaCl যত হবে তত তো কি হবে? ইলেকট্রন নেওয়ার চান্স, যতই বেশি ইলেকট্রন নেবে, তার মানে তত কি হবে? জারণ ক্ষমতা কি হবে? বৃদ্ধি পাবে। তার মানে ওগুলো হচ্ছে বিজারক দ্রব্য। অর্থাৎ ক্লোরিন হচ্ছে একটা ক্লোরিন, সালফার, এরা হচ্ছে বিজারক দ্রব্য, আর সোডিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে জারক দ্রব্য। এটা হচ্ছে জারক দ্রব্য, তারা জারণ ঘটাচ্ছে, তারা জারক দ্রব্য। ভ্যালেন্সি বা যোজ্যতা জানিস, ক্লাস 8 থেকে পড়ে আসছিস র্যাঙ্ক আকারে। হ্যাঁ, ভ্যালেন্সিতে একটু পরে আসছি জিনিস বলুন। এখন ইলেকট্রনে ঢুকেই গেছি, যোজ্যতার মধ্যে একটু পরে আসছি। দেখ, ইলেকট্রন আসক্তি আগের দিন যেটা বলছিলি আমাকে, ইলেকট্রন অ্যাফিনিটি। বা ইলেকট্রন আসক্তি, যাই বলিস না কেন, দেখ এগুলো কিছু জিনিসের উপর নির্ভর করে। এটা হচ্ছে ইলেকট্রনের আধান, নিউক্লিয়াসের আধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরমাণুর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। 1 নম্বর, যত ইলেকট্রনের নিউক্লিয়াসের আকার মানে জেড, নিউক্লিয়াস মানে জেডের আকার, সাইজ বৃদ্ধি পেলে ইলেকট্রন অ্যাফিনিটি বৃদ্ধি পাবে। ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে যত আমার নিউক্লিয়ার মানে সাইজ, মানে নিউক্লিয়ার আকারটা নেব, পরমাণুর আকার, সেখানে যে বলছি পরমাণুর আকার, এটা জেডের সাইজ, পরমাণুর আকারটা বৃদ্ধির সঙ্গে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। পরমাণু আকার বৃদ্ধি পেলে কমবে, শুধু কমবে লিখে দিচ্ছে। 3 নম্বর বলছি, 4টে পয়েন্ট আর কি। নবাগত ইলেকট্রন যে কক্ষকে প্রবেশ করে তার ভেদন ক্ষমতা সম্পর্কে বলছি। ধর নবাগত যে ইলেকট্রনটা এলো, সে যদি নিউক্লিয়াসের অধিকতর দিকে নিউক্লিয়াসের কাছাকাছি হয়, তখন তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাব বেশি, যেটা হচ্ছে আমার স্ক্রিনিং এফেক্টের দিকে আসছে আস্তে আস্তে।
তার মানে যত ইলেকট্রন যদি কাছে, যদি ইলেকট্রনটা কাছাকাছি হয়, নিউক্লিয়াসের কাছাকাছি হয়, তখন তার উপর আকর্ষণমূলক প্রভাব বেশি। যেহেতু ভেদন ক্ষমতা এস এর সব যে শক্তি স্তরে, মানে শক্তি স্তরে বিভিন্ন কক্ষের ভেদন ক্ষমতার পরিমাণ হচ্ছে এস পি ডি এফ। তাই এস কক্ষকে ইলেকট্রন যুক্ত হলে ইলেকট্রন আসক্তি সর্বাধিক হয়। কারণ কি, এস কক্ষটা খুব কাছে থাকে, আর এফ কক্ষে যুক্ত হলে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন হয়। এস কক্ষে সর্বাধিক, এস এ সর্বাধিক, আর এফ এ সর্বনিম্ন। হলো। 4 নম্বর হচ্ছে পরমাণু ইলেকট্রনের বিন্যাস। কোনো পরমাণুর কোনো উপকৃতি ইলেকট্রন দ্বারা অর্থপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে সেই পরমাণুর ইলেকট্রন আসক্তি হ্রাস পায়, যেটা তুই আগের দিন আমাকে বলছিলি। আমি যে পয়েন্টটা আজকে আসবো বলে আমি এই পয়েন্ট আগে এলাম, সেটাকে বোঝালাম, বললাম না এই কারণেই বললাম না, কারণ আমি গোটাটা বলবো না, মানে ওইটুকু বলে তুই বুঝতে পারবি, ফার্স্ট ক্লাস থেকে ওইটুকু বলে তুই বুঝতে পারবি না, আমি সেটা কিছু বললাম, এড়িয়ে গেলাম জায়গায়, অন্য জায়গাতে পাবো না, অন্য একটা টপিক দিয়ে বুঝে কাটিয়ে দিলাম, অন্য একটা টপিক দিয়ে কাটিয়ে দিলাম। আসল ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের হাফ ফিল কখনো হয়ে যায়, হ্যাঁ, তখন দেখ, প্রথম আয়োনাইজেশন তুই বলছি ফার্স্ট আয়োনাইজেশন বা সেকেন্ড আয়োনাইজেশনের ক্ষেত্রে বলছি, তোর প্রশ্নটা ছিল ফার্স্ট আয়োনাইজেশন বা সেকেন্ড আয়োনাইজেশনের ক্ষেত্রে তখন কি হবে, সেটা বাদ দে। এখানে আয়োনাইজেশনটা ইম্পর্টেন্ট নয়, সেটা ঠিক কথাই, আমি ভুল কাটাই, আমি ভুলটা বলিনি, ভুল কিছু বলিনি, কাটিয়েছি। আয়োনাইজেশন কিছু হয় না যদি ধর এমন অবস্থায় হলো, যেমন ধর ক্রোমিয়াম বা আমাদের যে গ্রুপগুলো আছে, যেখানে N1-1 D10 NH2 হয়ে গেছে, অর্থাৎ হাফ ফিল বা ফুল ফিল, যেমন জিঙ্কের ক্ষেত্রে ও হাফ ফিল ও ফুল ফিল হয়ে গেছে, যা আমাদের যেগুলো আমাদের যেমন জেডেন সিডিএইচজি বা আমাদের ক্রোমিয়াম, এদের ক্ষেত্রে কি হাফ ফিল বা ফুল ফিল তারা আর ইলেকট্রন নিতে চায় না। সেটা ফার্স্ট আয়োনাইজেশন সেকেন্ড আয়োনাইজেশন স্টেট এরকম ব্যাপারটা নয়, তার এখানে আয়োনাইজেশন স্টেটের কথা আসছে না, এটার মৌলের কথা আসছে। এখানে এমনটা নয় যে, এখানে এটা নয় যে কপার প্লাস সিইউ প্লাস ব্যাপারটা না, বা এইটা নয় যে গ্যালিয়াম প্লাস, যে গ্যালিয়াম প্লাস মানে জিঙ্কের সমান সমান হয়ে গেল, সেটা বলছি না আমি, যে গ্যালিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা বলছি না, আমি বলছি কি জেডেন, কি জেডেন আর গ্যালিয়াম প্লাস একই জিনিস, একই ইলেকট্রন সংখ্যা, কিন্তু এটা বলছি না যে জিঙ্ক ফুলফিল্ড, এটা তো প্লাস, এইটা নেব না, কারণ এইটার আয়ন ইলেকট্রন আসক্তি এটা নয়, মৌলটা ইলেকট্রন আসক্তি চেয়েছে, আয়নটা ইলেকট্রন আসক্তি নয়, তো আগের দিন আয়নের ইলেকট্রন আসক্তি বলছিল, বুঝতে পেরেছিস এবার? তুই ফার্স্ট আয়োনাইজেশন মানে কি, তাহলে আয়নে পরিণত হয়ে গেছে, কিন্তু আয়নটা নয়, আমি আয়নটা পার্টিকুলারলি বলিনি, আমি বলেছি কার, আমি বলেছি যেটা মৌলটা, ইন্ডিয়ান মৌল, সেই মৌলটা আমি বলেছি, বোঝা গেছে? কি বুঝলি বল শুনি একবার। আমরা আমরা আয়োনাইজেশন আমরা না আয়োনাইজেশন এনার্জি ধরবই না, আমরা আয়োনাইজেশন এনার্জি, আমরা যেটা বার করতে যাচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজেশন এনার্জি আয়নের ইলেকট্রন অ্যাফিনিটি হয় না, আয়ন তো চাইবি একটা ইলেকট্রন ছাড়তে বা নিতে, আমি আয়নের ইলেকট্রন বার করতে যাব কেন, তোর তো প্রশ্ন তো ওখানে, আমি বুঝতে পারছি না যে আমি ইলেকট্রন কোনো আয়নের আমি কেন সোডিয়াম প্লাস যদি হয়, আমার তো সোডিয়াম চাইবে একটা ইলেকট্রন, তোর আমি কেন ইলেকট্রন বার করতে যাব, আমার তো দরকার সোডিয়ামের, আমার তো দরকার সোডিয়ামের, Na প্লাসের নয়, Cl মাইনাসের নয়, আমার দরকার Cl এর, নট দা Cl মাইনাস, ইলেকট্রন অ্যাফিনিটি হয় না, তার জন্য ইলেকট্রন নেগেটিভিটি হয়, তার জন্য Cl মাইনাস কেন হয়, তার ইলেকট্রন নেগেটিভিটির জন্য, Na প্লাস কেন হয়, ইলেকট্রন পজিটিভিটির জন্য, তার জন্য ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের উপর লোভ, কার লোভ, আমার লোভ, আমার 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 কতটা লোভ আছে, সেটা আমি এখন এক্সাইটেড স্টেটে আছে, সেটা বড় কথা নয়, যে আমি মন্ত্রিত্ব পদে হয়ে টাকাটা লুটছি, আমি মন্ত্রিত্ব পদে হয়ে টাকাটা লুটছি, না আমি মানে দালাল হয়ে টাকা পাচ্ছি, সেটা বলছি না, আমি বলছি আমি টাকা লুটছি, আমার টাকা আমার প্রবলেম কোথায় বলছি, কোন স্টেটে নয়, সেটা সোডিয়াম প্লাসে আছে না জেডেন সিএল আছে সেটা বলছি না, এর অর্থাৎ আয়োনাইজেশন বিভব কথাটা আসছেই না, ফার্স্ট আয়োনাইজেশন কথাটাই আসছে না, শুধু হচ্ছে পরমাণু, পিওর পরমাণুটার, এই পরমাণুটা আমার চাই ইলেকট্রন আসক্তি আছে কি নাই,
বা কতটা আছে বা কেমন আছে এইটা বার করতে বলেছে আমাদের। যদি হাফ ফিল, তার যদি হাফ ফিল ফুল ফিল হয়ে থাকে, সেই ইলেকট্রন নিয়ে তার এই সুস্থিতিটাকে চেঞ্জ করতে চাইবে না। আমি স্টেবল আছি, আমি আমার স্টেবিলিটিটাকে নষ্ট করতে চাইবো না, তাই জন্য সে তার তার আসক্তিটা কম। সে ইলেকট্রন নেবে না তা নয়, তার আসক্তিটা কম। এই হচ্ছে কথা। আমি মন্ত্রী, আমি মন্ত্রী, আমাকে আমি মদ খাই না, আমার মদের প্রতি কোনো আসক্তি নাই, আমার আসক্তিটা কথা বলি, আমার মদের প্রতি আসক্তি নেই, আমি মদ খাই না। আর একজন একজন মিডিওকার, তার মদের প্রতি আসক্ত আছে, সে মিডিওকার না, সে ধনী না, তার টাকা আছে না টাকা নেই, সেটা কথা নয়। কিন্তু হ্যাঁ একটা কি, এইবার হাফ ফিল ফুলফিলটা কি, একটা ভদ্র শিক্ষিত প্রফেসর মানুষ, সে হচ্ছে হাফ ফিল বা ফুল ফিল, সে স্টেবিলিটি মানুষ, তার কাছে টাকা পয়সাও আছে, তার কাছে সবে, তখন সে কিন্তু তাতেও সে মদ খাচ্ছে, তার মদের উপর কোনো আসক্তি নেই। মদ, তার মদের উপর আসক্তি নেই, কারণ সে স্টেবল, আসক্তিটা তার কম। তার আসক্তি কারণটা করেছে, তার রেপুটেশন আছে, তার রেপুটেশনটা বা স্থায়িত্ব, রেপুটেশনের স্থায়িত্ব আছে, সে তার স্থায়িত্বটাকে নষ্ট করতে চায় না, সে তার স্থায়িত্বটা নষ্ট করতে চায় না। ইলেকট্রন আসক্তি থাকলেও, অল্প থাকলেও, সে যেন নিজের ঘরের মধ্যে বসে লোককে দেখায়, বাইরে কাউকে দেখায় না। কিন্তু যেমন যদি ক্লোরিন, যদি ক্লোরিন হয়, সে কি করবে, সেগুলো দাও আমার দরকার, সে সমস্ত ইলেকট্রন সিএল মাইনাস হয়ে যাবে, এম মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? এবার বোঝা গেছে জিনিসটা? তা যে কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলি নিউক্লিয়াসের, এবার দেখ, যত বাম দিক থেকে ডান দিকে গেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধানটা বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের 1 2 3 4 5 করে বেরিয়ে যাচ্ছে দিকটা, আকার বৃদ্ধি পাচ্ছে, এবং ক্রমশ আকারটা ক্রমশ হ্রাস হয়। আকার বৃদ্ধি পেলে কমবে বলেছি, আকার হ্রাস হয় তাহলে বাড়বে। তার মানে দেখ, আকার বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে মানে বাড়ছে, আবার পরমাণু আকার হ্রাস হচ্ছে তার মানে বাড়ছে, আবার পরমাণু আকারটা তাহলে ইলেকট্রন আসক্তি কি হবে, বৃদ্ধি পাবে, কারণ জেড এর সাইজটা বাড়ছে, পরমাণু আকারটা কমছে, মানে দুক্ষেত্রেই পজিটিভ সাইন, দুক্ষেত্রেই পজিটিভ সাইন। তার মানে যত আমি বাম দিক ডান দিক থেকে বাম দিকে যাব, বাম দিক ডান দিকে যাব, তত আমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে, ই ডট এ বাড়বে। বোঝা গেছে? নিষ্ক্রিয় মৌল তো ওদের কোনো অ্যাফিনিটি জিরো, ওটা তো জিরো। আমি এবার, আচ্ছা, এবার দেখ, ভূমিস্তর বা কোশ্চেন করে ভালোই করেছিস, অনেকটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। ভূমিস্তর বা সর্বনিম্ন শক্তি স্তর এ স্থিত কোনো বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর, এবার এটা কাকে বলে বলছি, সর্বস্থ কক্ষ স্তরে একটি ইলেকট্রন যুক্ত করে পরমাণুটাকে এক একক নেগেটিভ চার্জবাহীন আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ গ্যাস ছাড়া তো আর ইলেকট্রন যুক্ত করা যাবে না, গ্যাসীয় ফেজে একটা ইলেকট্রন যুক্ত করতে যে পরিমাণ শক্তি বেরোয়, সেই শক্তিটাকে আমাদের বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। আবার যদি উল্টো দিকে ধরি আমাদের পর্যায়সারণীতে, যদি ইলেকট্রন আসক্তি যদি উপর থেকে নিচের দিকে নামি, যত উপর দিকে যেতে যেতে নামবো, তত কি হবে, আকার আয়তন বৃদ্ধি পায়, তার মানে কমবে, আকার আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। আবার অন্তর্বর্তী কক্ষসমূহের আবরণী ক্ষমতা, স্ক্রিনিং এফেক্ট, এটা ওটাও কমে যাবে, স্ক্রিনিং যত এফ আসবে, তার জন্য কি হয়, ইলেকট্রন আসক্তির মান ক্রমশ মাইনাস হয়, হ্রাস পায়, উপর নিচের দিকে হ্রাস পায়। ক্লিয়ার? কয়েকটি বিশেষ ক্ষেত্র আছে বলি, যেমন ক্ষার ধাতু ইলেকট্রন আসক্তির মান খুব কম, এনএ প্লাস এনএ প্লাস, ওরা একদম নিতেই চায় না। যেমন বলেছি বাড়বে, এই বেরোজি এখান থেকে বাড়বে, যেমন এখানে প্রায় নেয় না। এই সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিলিকন প্লাস হচ্ছে, যারা মাইনাস হতে চায় না, এই ইলেকট্রন আসক্তি প্রচন্ড কম হলো। আবার আবার কি হয়, আবার দেখ, নিষ্ক্রিয় যে মৌলগুলো হলো, এরা যদি একটা ইলেকট্রন যোগ, তাদের সুস্থ নষ্ট হবে। এবার সংযুতি কি হবে, দেখ সংযুতিটা যদি তোর প্রশ্ন নোবেল গ্যাস এর প্রশ্ন আসে, যদি নোবেল গ্যাস হয়, তাহলে যদি একটা ইলেকট্রন দিই, তাহলে দেখ সেরকম ঝট করে সেটা দেখবি, আমি যদি নিয়নে একটা ইলেকট্রন দিই, সেটা ঝট করে সোডিয়াম হয়ে যাবে, ছট করে সেটা সোডিয়াম হয়ে যাবে। সোডিয়ামের কি হয়, ইলেকট্রন আসক্তি খুবই কম, নেই বললেই চলে, তাহলে পজিটিভ হয়ে যাবে, যেটা আসলে জিনিসটা পজিটিভ হয়ে যাবে, তাহলে নেই বলেই চলে। আবার হ্যালোজেনগুলোর আসক্তি মান একদম দেখে মেঘে টাঙ্গা নেবে বলে বসে আছে। আবার ফ্লোরিন, আবার তুই ও আর এস ধরিস, ধর ও থেকে এস, ধর ও আছে নিচের দিকে নামছে ও এস, ফ্লোরিন, এই থেকে তো বাড়ছেই,
আর এদিক থেকে এদিকেও বাড়ছে। আমরা বলছি এদিক থেকে কমছে বলেছি, এই দিকে কমছে বলেছি, তাই তো? আমরা বলছি কিন্তু কিন্তু একটা ঘটনা জানবি, ফ্লোরিনের মধ্যে এখানে একটা ঝামেলা আছে। এরা কিন্তু ফ্লোরিনের মানে থেকে ফ্লোরিনের বেশি হয় একটুখানি, কমার কথা কিন্তু বেশি হয়, তারপর কমতে থাকে, তারপর কোন এটা 349, এটা হয়ে যায় 324, 328। ফ্লোরিনের থেকে ক্লোরিনের একটু বেশি হয়, তারপর আবার যেমন কমার কমতে থাকে, তারপর আবার নর্মালি গ্র্যাজুয়ালি কমতে থাকে। আবার অক্সিজেনের ক্ষেত্রে সালফারের ক্ষেত্রে তাই, অক্সিজেন থেকে সালফার 131 দুটো বেড়ে যায়, 200 হয়ে যায়। এই দুটো স্পেশাল কেস মনে রাখবি, প্রশ্নটা দিয়ে থাকে। ফ্লোরিন ক্রোমিন এরকম দিয়ে থাকে। ফ্লোরিন বলেছিলাম আমি আগে একবার, ফ্লোরিন ব্রোমিন আয়োডিন আসছে, আমি যখন ইয়ে পড়াশোনা করেছিলাম এই ক্ষেত্রে কি হয়, তাহলে ফ্লোরিন আগে আগে হয়ে যায় ক্লোরিন। যদি যদি বলে যে ছোটো থেকে বড় সাজাও, তাহলে ছোটো থেকে বড় সাজাও প্রথমে তাহলে অ্যাস্টাটিন 80, তারপর আই, তারপর ব্রোমিন, তারপর ফ্লোরিন, তারপর ক্লোরিন। এটা চেঞ্জটা মনে রাখবি, এই চেঞ্জটা মনে রাখবি। অক্সিজেন সালফার ক্ষেত্রেও সেম চেঞ্জটা মনে রাখবি, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, এটা যেন মাথায় থাকে। আবার দেখ বি এমজি আর এন, বি এমজি এদের মানে হচ্ছে ধনাত্মক, কারণ এদের কাছে বি ক্ষেত্রে 1:2:2 হলো, তার মানে হাফ ফিল ফুল ভর্তি হয়ে গেছে, তার মানে এর মাসির মান খুব কম, রেজাল্টের কম মানে ধনাত্মক আর কি। এনার্জির মান ধনাত্মক মানে হচ্ছে দেখ দুটো মাইনাস সাইন দিয়ে, মাইনাস সাইন দিয়ে কি এটা নিচ্ছে, ওই জন্য মাইনাস সাইন দিয়েছি। আবার সোডিয়ামের ক্ষেত্রে আমি বলেছি ধনাত্মক মানে হচ্ছে কম, এটা ধনাত্মক, এখানে ধনাত্মক, তার মানে কি তার নিচ্ছেই না বলতে গেলে। আবার বেরিলিয়ামের 1:2:2 হাফ ফিল ফুল ভর্তি, তাই ও কি করবে, ও নিতে চাইবে না। আবার এমজি 1:2:2 1:2 এমজি যান ম্যাগনেসিয়াম, সরি এমজি আছে, হ্যাঁ ম্যাগনেসিয়াম ঠিক আছে, 1:2:2 2p6 3s2 না হাফ ফিল ফুল ফিলের ব্যাপার চলে এসেছে, ও কিন্তু নিতে চাইবে না, ওরা হচ্ছে পজিটিভ দেখাবে না, যেগুলোর অর্থাৎ এটা হাফ ফিল ফুল ফিল থাকবে সেগুলো দেখাতে চাইবে না। এবার হচ্ছে এটা তোর অ্যাফিনিটি বললাম, এবার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। আমি রাসায়নিক বন্ধনের সময় ইলেকট্রোনেগেটিভিটি আরেকটু ভালো মানে কাকে বলে আর একটু ব্যাখ্যা তখন তো করবো, আমি এখন একটু বলছি। দেখ নর্মালি ইলেকট্রোনেগেটিভিটি কি বলছে না, বলছে অন্য কোনো মৌল কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন অবস্থায় বন্ধন ও সৃষ্টিকারী ইলেকট্রন জোটকে কোনো মৌল নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় চরিত ঋণাত্মকতা। তোর কাছে একটা জিনিস আছে, আমার তোর একটা জিনিস আছে যেটা তোরও লাগবে আমারও লাগবে, হ্যাঁ, কিন্তু ওর থেকে আমি যদি বলি ওটা আমার লাগবে, তুই কিছু বলতে পারবি না। আমি যদি বলি তোর ইলেভেনে বইটা আমি নেবো, আমি যদি বলি নেবো, তুই আমাকে কিছু বলতে পারবি না, কারণ আমার ক্ষমতা হচ্ছে বেশি, কারণ আমি হচ্ছি হাই, তোর ঋণাত্মকতা আমার বেশি। বোঝা গেল? বোঝা গেল? আসলে আমি ইলেভেনের একটা বই না, আমার যে বইটা, হ্যাঁ আমার একটা দুটো পার্ট হয়ে গেছিলো, যাকে যে তাকে হাফ পার্টটা আমার কাছে হয়ে গেছে, আমি যে খুঁজে বার করি, হাফ পার্ট ওখানেই ছিল, দেখতে হাফ পার্টটা মোটামুটি এখন আমার আছে, গ্যাসের তলে প্রভাব পর্যন্ত আছে, ততদিন চলবে, ততদিন না ততদিন তো মোটামুটি আমি পেয়ে যাবো, ওই জন্য আমি দুটো দিয়ে দিলাম, এমনি দিয়ে দিই, জয়েন্টের বইটা দিয়ে দিয়েছি, দেখবি জয়েন্টের বইটাও দিয়েছি। ফিজিক্সেরটা পাবে, ফিজিক্সের তো দুটো একটু প্রবলেম, তো দেখবে কবে দিয়ে দেয়, দিয়ে দিচ্ছে না, ফিজিক্সেরটা প্রবলেম হচ্ছে। নাকি ইলেকট্রোনেগেটিভিটি, তো বোঝা গেছে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি, আশা করি ভালো করে বুঝে গেছিস। অর্থাৎ বন্ধন জোটটাকে কার দিকে টানতে পারবে, এরবি সেটা হচ্ছে কেরামে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে যত ইলেকট্রোনেগেটিভিটি তাহলে কি পড়াশোনা, যত বাম দিক থেকে ডান দিকে যাবো, বুঝতেই পারছিস যে যার ইলেকট্রন টানার বলি, যার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি সেদিকে অবশ্যই তার ক্রমশ বৃদ্ধি পাবে, এদিকে বৃদ্ধি, যার ইলেকট্রন অ্যাফিনিটি এদিকে, আর এদিকে ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু কম, তো অত নিচের দিকে, যত নিচের দিকে নামবো তত সেটা হ্রাস পাবে। এটা খুবই সোজা জিনিস, একদম ছট করে বোঝা, যেহেতু তোর ওর উল্টোটা হবে, আর কোনো ব্যাপারে একদম একদম নর্মাল জিনিস হলো। এবার হচ্ছে তার ঘনত্ব, ঘনত্বটা কি হয় দেখ, মৌলগুলির ঘনত্ব মানে যেটা আছে ক্রমান্বয়ে গ্রুপ মানে বৃদ্ধি পেয়ে গ্রুপের একটু সহজ আবার হ্রাস পেতে থাকে। ঘনত্ব তো বললাম একটু আগে, ঘনত্ব তো বলে দিয়েছে না, পর্যায়ে টুতে আমাদের ঘনত্বটাকে যেটা আগে একটু বলছিলাম যে ঘনত্বটা কখন বাড়ে, যে যত ইলেকট্রনগুলো আস্তে আস্তে তত ঘনত্ব বাড়তে থাকে, এক টাইমের পর আর ঘনত্ব বাড়তে পারবে না, তখন আবার কমতে থাকে, প্রথম ঘনত্বটা বাড়ে তারপর ঘনত্বটা কমে। তো বলি দিলাম ঘনত্বটা হয়ে গেল। গণনাঙ্ক স্ফুটনাঙ্ক হলো, এই পর্যায় টু এর পর্যায় টু এর ক্ষেত্রেই বলছি, বাকিগুলোর ক্ষেত্রে অতটা লাগে না আর কি, পর্যায় টু এর ক্ষেত্রেই বলছি, ওখানেই জিজ্ঞেস করো।
পর্যায় যেমন ধর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে সিরিজটা আছে, যত মানে লিথিয়াম থেকে ফ্লোরিনের দিকে যাব তত গলনাঙ্ক কি হয়, গলনাঙ্কটা কি হয় মানে কমতে থাকে। প্রথম বাড়ে তারপর কমবে। যেমন দেখ 100, লিথিয়াম 186, বেরিলিয়ামে 1280, বেরিয়াম 2300, কার্বন 3500, নাইট্রোজেন নাইট্রোজেন -210, ঝাট করে গলনাঙ্ক -210, একদম -210, অক্সিজেন -218, কারণ ওগুলো গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এগুলো গ্যাসিয়াস স্টেটে থাকে। এই জন্য আমাদের এখানে কি আমরা এই টেম্পারেচারে গ্যাস দেখি কেন? কারণ ওই টেম্পারেচার তো গলছে, তো ওটা গলছি তো নাইট্রোজেন 210-এতে, তবেই তো আমার টেম্পারেচারে তো গলছে, তখনই তো গলছে মানে চলো, তবে তো আমার এখানে এসে আমাদের এসে গ্যাসের অবস্থায় থাকছে সে। তার মানে কি প্রথম দিকে বাড়ে তারপর ঝট করে কমে যায়। আবার স্ফুটনাঙ্কটাও তাই, প্রথম আস্তে আস্তে 1600, 1500 একটু কমে, লিথিয়াম বেরিলিয়াম স্ফুটনাঙ্কটা কমে, আবার বেড়ে যায়, বোরনেতে বেড়ে গেল, কার্বনে আরও বেড়ে গেল, নাইট্রোজেন আবার ঝট করে স্ফুটনাঙ্ক -196, -196, মানে -210 যে নাইট্রোজেনের গলনাঙ্ক, 196 স্ফুটনাঙ্ক, তবে কি আমাদের এই টেম্পারেচার এসে গ্যাসিয়াস স্টেটে থাকে। এই টেম্পারেচার এসে গ্যাসে, যদি আমি এক্ষুনি এখানে এই মুহূর্তে জায়গাটায় আমি 196 -196 তৈরি করে দিই, দেখবো নাইট্রোজেনটা ফুটছে। মানে পার্ট হবে যোগ, নাইট্রোজেন কোথায় আছে আমি কেউ জানি না, তো আকাশে তো বাতাসে তো প্রচুর আছে, উড়িয়ে যাবে। দেখ আমরা অক্সাইডগুলো বলেছি, অক্সাইডগুলো কি হয়, যত ডান দিক থেকে বাম দিক বরাবর যাবো তত আমাদের আম্লিকতা বাড়বে, ক্ষারীয়তা কমবে, আর উপর থেকে দিকে নামলে ক্ষারীয়তা কমে। দেখ এটা অক্সাইডটা বলে দিয়েছি, মানে হাইড্রাইডটা বলবো, অক্সাইড আর হাইড্রাইড দুটো আছে, দেখ বইতে যদি করে দেওয়া আছে, মানে এলাই ধর এরকম অক্সাইডটা প্রথম বলছি দেখ একটা, যে হচ্ছে অক্সাইডগুলো, আর একবার আসছে অক্সাইডগুলো, যে Li2O, Na2O, K2O, Rb2O ইত্যাদিতে কী হবে, দিকে নামবো তত কী হবে বল, ক্ষারীয় ধর্ম তত কী হবে, বৃদ্ধি পাবে, কারণ ধাতব ধর্ম বাড়ছে, ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে। হলো এই যে BtO3, এটা আম্লিক অক্সাইড, BtO3, লিথিয়াম আছে, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, এদিকে যত যাবে তত আম্লিকতা বাড়তে থাকবে, যত আম্লিকতা বাড়তে থাকবে ধাতব ধর্ম কমছে, তার মানে আম্লিকতা বা B2O3 হচ্ছে একটা আম্লিক অক্সাইড। CO2 একটা আম্লিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, CO2 কিন্তু দেখ আম্লিক, CO2 কার্বন কোথায় আছে, এখানে কার্বন আছে, তাহলে দেখ সেটা অম্ল, আমরা CO2 একটা আমাদের একটা আম্লিক, আর যেন ভুল না হয় এগুলো, হ্যাঁ। আর কিন্তু BeO রেদু উপধর্মী, এটা মনে হয় রেদু উপধর্মী, বি এর অপশন মানে কোশ্চেন দেয় একটা উপধর্মীকে BeO। ওকে, তো যদি হাইড্রাইডগুলো নিই, হাইড্রাইড মানে NH, LiH, BH2, B2H6, CH4, NH3, H2O, HF, এই জিনিসগুলো আমাকে আবার কিছু জিনিস দিতে দেখো, যেমন নিচে কিছু লিখেছি LiH, BH2, B2H6, CH4, NH3, আমি আর যেতে পারছি না, এদিকে NaH, KH, RBH, আর হচ্ছে CSH, এই দিক থেকে এইদিকে দেখ সমযোজী প্রকৃতি দেখ আস্তে আস্তে খেতে দেখ, সমযোজী প্রকৃতি দেখ বাড়ছে, আমাদের CH4 দেখ, সমযোজী যোজ্য তত বাড়ছে, এগুলো আয়নিক তো, যত অধাতব ধর্ম বাড়বে আমাদের সমযোজী বন্ধনের সংখ্যাটা বাড়বে, তত তো বাড়বে, এটা জানি, কারণ যত আয়নিকতা তো নেই, মানে তার মানে কি সমযোজী, তাহলে প্রথমে সমযোজী প্রকৃতি বাড়ছে, দেখ সমযোজী লিখছে, এ হলো আম্লিকতা বাড়ছে, কারণ অধাতু আছে, আম্লিকতা বাড়ছে। তারপর ধর তাপীয় স্থায়িত্ব, মানে যত সমযোজী বন্ধনের সাপেক্ষে বেশি হয়, সমযোজী বন্ধনগুলোর তাপীয় স্থায়িত্ব বেশি, এটা জানে রাখবি, যত সমযোজী বন্ধনের, কারণ সমযোজী বন্ধন কি, তোকে দুজনে তো তুই কিছু দিয়েছিস আমি কিছু দিয়েছি, হ্যাঁ, ধর একটা কথা ভালো বোঝাই দেয়, তো তোরা তোর বন্ধু,
হ্যাঁ, তুই ওকে একটা জিনিস দিয়েছিস, ও তোকে একটা জিনিস দিয়েছে, ব্যাস ঠিক আছে, সম্পর্ক ঠিক আছে। কিন্তু চিরকাল তুই যদি ওকে দিয়েই যাস, ও তো কিছু কিছু না দেয়, ধর ভালো কথা বার্থডে ট্রিট, তোর বার্থডে তুই ওকে ট্রিট দিচ্ছিস, তোর বার্থডে তো তুই খাওয়াচ্ছিস, ও কোনোবার খাওয়াচ্ছে না, তোর মনে একবার রাগ হবে। তার মানে তুই থার্ড পার্সন, আমি যদি থার্ড পার্সন বলি হ্যাঁ তোর কেমন বন্ধু রেখে তোকে খাওয়ায় না বলে তোর মনে রাগ হবে, সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু সময় যদি বন্ধ, ও তোকে খাওয়ায় তোকে খাওয়ায়, যদি ঠিক থাকে, আমি যদি বাড়ি থেকে বলি তোর কেমন বন্ধু এই সব উল্টালি, তোর কিন্তু কিছু মনে এফেক্ট ফেলবে না। তার মানে কি সমাজের বন্ধন হচ্ছে তাপে স্টেবল হয়, তাপীয় স্থায়িত্বটাও বেশি হয়। আমি সব কিছুকেই জুড়ে দিই এবার মানুষের সাথে। আমার অভ্যাস হয়ে গেছে দেখছি চিরকালে, সব কিছুকে জুড়ে দিচ্ছি। এগুলো কি সব হচ্ছে প্লাস, এগুলো হচ্ছে প্লাস। তাহলে কমবে কে, তাহলে কমবে কে, বিজারণ ধর্মটা কি হয় বল? বিজারণ ধর্ম, এদিকে বিজারণ ধর্ম দেখ, বিজারণ ধর্মটা কমবে কিন্তু, বিজারণ ধর্মটা কিন্তু এটা কমবে। প্রশ্ন পরীক্ষায় পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার, এটা বই দেওয়া আছে পড়বি। মোডের 3.9.11 একটা ছকে করে দেওয়া আছে দেখবি। আবার তাহলে এদিকে তরিজুজি ধর্ম এগুলো বাড়ে, কারণ এলআই প্লাস এন প্লাস কে প্লাস আর বিশেষ দ্বৈত বাড়ছে, বিজারণ ধর্ম বাড়ছে, ক্ষারীয় ধর্ম বাড়ছে, স্ফুটনাঙ্ক গণনাঙ্ক বাড়ছে, তাপীয় স্থায়িত্বটা শুধু হ্রাস পাচ্ছে। তাপীয় এদিক থেকে সব দেখ প্লাস কে আসছে দেখ, এগুলো সবগুলো এর প্লাস, এইটা সরি বিজারণটা এর প্লাস। বিজার ধর্ম মানে কি, ক্ষারীয় ধর্ম, স্ফুটনাঙ্ক গণনাঙ্ক তর্জিততা সব বাড়ছে, শুধুমাত্র তাপীয় স্থায়িত্বটা কমছে। ঠিক আছে, এবার তোকে বইগুলো পড়বি, কোনটাতে কি হয় সবকটা দেওয়া দেখবি, কোনটাতে বাড়ে কবে বলে একটা পাতাতে দেওয়া আছে দেখবি। 3.9.11 শেষের দিকে যাবি, যে ওই 3 কর্ণ সম্পর্কে আগে দেখবি একটা ছক করে ছকে দেওয়া আছে, পারমাণবিক ব্যাসার্ধ আকার কোন দিকে বাড়ছে, কোনটা কোন দিকে কমছে, পুরোটা দেওয়া আছে একদম। বাকিগুলো আমি যেগুলো আছে এগুলো এইচএসের জিনিস, মানে এইচএসের জন্য পড়াগুলো আমি বলছি নাকি, যেগুলো আমি ব্যাখ্যাগুলো, বাকিগুলো ব্যাখ্যা হবে দরকার লাগে না। এটা হচ্ছে আয়নন বিভব। তুই জানিস যে কার ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, তুই ভালো করেই জানিস, কারণ অনেকবার বলা হয়েছে, ওটা তোর মাথায় খুব ভালোভাবেই আছে আমি জানি। তবে যে জিনিসটা বলে দিই সেটা হচ্ছে উপর থেকে যেদিকে নামে কী হয় এটা হয় আর কি, আসলে কিছু কিছু জিনিসের উপর নির্ভরশীল করে, এটা হচ্ছে মেন যা জিনিস। পয়সন যত আয়নবিকভাবে উল্লম্ব যে পরিবর্তনের হয়, প্রথম দেখ এটা এভাবে বলা যায় না, আয়নবিকভাবে দেখে বলতে হয়, ওটা দেয়ও না প্রশ্নটা, ওইভাবে দেয়ও না, প্রশ্নটাকে ওইভাবে ফেলেও না, কারণ প্রশ্নটা ওইভাবে ফেলে উত্তর দেওয়া সম্ভব নয়, এই জন্যই ফেলে না আয়নবিকভাব জিনিসটা। দেখ আয়নবিকভাব হচ্ছে যত বাম দিক থেকে ডান দিকে যাব তত বৃদ্ধি পাবে, হলো আয়নন বিভব, যত বাম দিক থেকে ডান দিকে যাব তত বৃদ্ধি পাবে। কারণ কি বলি, ধর 2p আছে, একটা হলো, দুটো হলো, হলো, তো প্রথমটাকে টুক করে, প্রথম যদি একটা থাকে টুক করে বার করে দেওয়া যাবে, যদি দুটো থাকে তাহলে বের করাটা চাপের, যদি তিনটে থাকে বের করা তো আরো চাপের, চারটাকে বের করা তো আরো চাপের, হলো। আমার বাম দিকে যত ডান দিকে যত যাবো তত তো আমাদের ইলেকট্রন সংখ্যা বাড়ে, তত আয়নন বিভবটাও বাড়ে। কিন্তু আবার এটা যখন হয়ে যায়, আবার এখানে যখন চলে আসে আবার কিন্তু কমে যায়, এটা যখন ব্যতিক্রম, যে আমরা তিনটে হওয়ার পর এখানে চলে আসে তখন আবার কমে যায়, যেগুলো আমাদের ব্যতিক্রম আমরা দেখি, যেগুলো আমরা ব্যতিক্রম বলি, আয়নবিকভাবে ব্যতিক্রমগুলো আমরা পড়ি। আর উপর থেকে নিচের দিকে কি হয়, একটা করে কক্ষ বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা একটা করে কক্ষ বেড়ে, নতুন করে একটা করে কক্ষ তৈরি হচ্ছে, তাই তো। যত তাহলে আয়নন বিভবটা আমার তত কমে যাবে, যত করে কক্ষ বাড়বে তত করে আমার আয়নন বিভবটাও কমতে থাকবে, সোজা জিনিস, আর কিছু নেই। এবার আসছি যোজ্যতা, যেটা বেরিয়ে চলে গেলাম আমি, যোজ্যতা ভ্যালেন্সি বলেও বেরিয়ে চলে গেলাম, সেখানটা ব্যাক করছি কিছু নেই, কিছু যোজ্যতার একটা জিনিস সোজা জিনিস। তার মানে দেখ যোজ্যতা বলতে কি, যত আমার যোজ্যতা, সোডিয়াম 1 ইলেকট্রন নিয়ে শান্ত, ম্যাগনেসিয়ামে 2টো লাগে, হলো, বোরনের 3টে লাগে, কার্বনের 4টে লাগে, নাইট্রোজেনের 5টা, অক্সিজেনের 6টা, ফ্লোরিনের 7টা, মানে বাইরে যত করে ইলেকট্রন কক্ষ আছে তত করে, তাহলে সেটা তো আমাদের যোজ্যতা, আমরা সেটাকে যোজ্যতা ধরে নিই। তাহলে বাম দিক থেকে ডান দিকে কি হয়, বাড়ছে, বাম দিকে ডান দিকে যোজ্যতা বাড়ে, আমাদের ধরি ক্লোরিনে মাইনাস করে, তখন এটা আমরা উল্টো দিকে করে দিই, আমার মানে নাইট্রোজেনের যোজ্যতা 5 বলি কেন, আর অক্সিজেন যোজ্যতা 6 না বলে অক্সিজেন 2 মাইনাস বলে দিই, কারণ তখন উল্টো দিক থেকে চলে আসে, তখন মাইনাসে চলে যাই আমরা,
তখন আমরা কি করি দেখবি, সোডিয়াম 1, ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পর থেকে ম্যাগনেসিয়াম বডির 2, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, নাইট্রোজেনের 5 পর্যন্ত টানি। কিন্তু যেখানেই আমার অক্সিজেন, নাইট্রোজেন অক্সিজেন যখন -2 করে দিই, -2, -1, 0, তাহলে দেখ বাড়ছে, আবার এদিক থেকে এটা দেখ কমছে। বাট এটা আসলে 6, 7, এটা আসলে আচ্ছা 5 বড় না -2 বড়? তাহলে -2 অনেক ছোট, 5 অনেক বড়। কিন্তু যদি এটাকে -2, যদি মাইনাস, যেহেতু আসলে 6, তাই এটার সাথে বাড়তি থাকে। শুধুমাত্র একটা জায়গাতে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কিরকম বলি আমি, যেমন হচ্ছে দেখ উপর থেকে যে নিচের দিকে নামে, যত তাড়াতাড়ি কোনো পরিবর্তন হয় না। মাথায় এটা কিন্তু মনে থাকে, উপর থেকে নিচের দিকে কিন্তু যোজ্যতার কোনো পরিবর্তন হবে না। একটুখানি ব্যতিক্রম আছে, যেমন বেরিয়াম অ্যালুমিনিয়াম, সরি বোরন অ্যালুমিনিয়াম, বোরন অ্যালুমিনিয়াম হলো নাইট্রোজেন ফসফরাস, অক্সিজেন সালফার, ফ্লোরিন ক্লোরিন, এইখানে দুটো কিন্তু চেঞ্জ হয়। এখানে কি হয় না, বেরিয়াম অ্যালুমিনিয়ামের যোজ্যতা বেশি, এর গেটা দেন, হ্যাঁ এটা আচ্ছা তাহলে এটা গেটা এরকম, সরি লেস দেন, অ্যালুমিনিয়ামের বেশি, ফসফরাসের বেশি, সালফারের বেশি, ফ্লোরিনের বেশি হয়। এমন কিছু মানে ব্যতিক্রম, এটা এমন কিছু হাই লেভেল জিনিস। বোঝা গেল? কমপ্লিট, আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেছে। লাস্ট হচ্ছে কর্ণ সম্পর্ক, যদিও এইচএসএস মানে গানের সাথে কর্ণ সম্পর্কে কোনো সম্পর্ক নেই। কর্ণ সম্পর্ক জানিস, লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, কি কর্ণ সম্পর্ক দেবে বলতো আর জয়েন্টে? লিথিয়াম সোডিয়াম, যদি এটা দিতে পারে আবার তবু দেখে না, বেরিয়াম ম্যাগনেসিয়াম, বেরিয়াম বোরন অ্যালুমিনিয়াম, কার্বন সিলিকন, এর সাথে একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। হাইড্রোজেনের অবস্থান তুই জানিস, হাইড্রোজেন একবার এতে যায়, একবার 17 যায়, একবার 1 যায়, ব্যাস। একবার একে যায়, একবার 17 যায়, আর কিছু না। আর মোটামুটি মানে বিয়েতে পড়ার মতো আর কিছু নেই, জয়েন্টে পড়ার মতো আর কিছু, জয়েন্টে পড়ার মতো যেগুলো হচ্ছে শুধু হচ্ছে প্লাস আর মাইনাস, কোন দিকে কোনটা যাচ্ছে, ধাতব ধর্ম অধর্ম, এগুলোতে দেখা, প্র্যাকটিসে রাখা, যে আমাকে বাবাদের মনে রাখতে হবে যেন ভুল না হয়, কারণ ভাবনাটা যেন ভুল না হয়ে যায়। ব্যতিক্রমগুলো একটু মনে রেখে, ব্যতিক্রমগুলো মনে রেখে ভুল না হয়। তোদের যে বইটা আছে, বইতে দেখবি মাধ্যমিক জয়েন্টেশনের পরীক্ষা বিশেষ প্রশ্নোত্তর করা আছে, বিশেষ প্রশ্নোত্তরে প্রচুর প্রশ্ন দেওয়া আছে, কোনটা বাড়ছে কমছে, প্রচুর প্রশ্নোত্তর দেওয়া আছে। সেগুলো প্র্যাকটিস করবি, তাহলেই মোটামুটি আইডিয়া হয়ে যাবে। না থাকলে বলবে আমি কোশ্চেন করে দিয়ে দেবো, যদি না পাস কোথাও আমি কোশ্চেন শক্ত কোশ্চেন তৈরি করে দিতে দেবো। আমার কাছে প্রচুর কোশ্চেন আছে, বইটা কেন, বইটা আসলে অর্ডার দিয়েছিস? বইটা অর্ডার দিয়ে না, বইটা অর্ডার দিয়ে তো দাদাকে তো আমার বাড়িতে পাঠাবো, তোর জন্য না, ওটা আমার জন্য। আমি কোশ্চেন করে তোকে পাঠিয়ে দেবো, কারণ সব কোশ্চেন প্রচুর রিপিট হবে, তো সব প্রশ্ন তো লাগবে না, একটা